আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনারা একটু আমাকে বলবেন যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। একটু যদি বলেন আমার জন্য উপকার হয়। কথা শুনতে পারছেন কিনা, ভিডিও দেখতে পারতেছেন কিনা, এটা যদি একটু বলেন তাহলে আমার জন্য উপকার হয়। 50 জন আছেন, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, একটু হ্যাঁ চলবে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সরি, এটা সাময়িক সমস্যার কারণে একটু বাইরে গেছিলাম। তো আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আমরা একটু পরিচয় হয়ে নিই, কারণ আমার মনে হয় আপনাদের সাথে এটা আমার প্রথম ক্লাস, নাকি এর আগে একটু ক্লাস হয়েছিল কিনা একটু জানাই। হ্যাঁ, তাহলে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন। আমি 38তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে কর্মরত আছি। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। আর যেটা আমাদের সময় আসলে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখন এটা ট্রিপলি ডিপার্টমেন্ট হয়ে গেছে। আর আমি আসলে বিদ্যাবাড়ির সাথে আছি হচ্ছে সিনিয়র শিক্ষক বিজ্ঞান এবং আইসিটি হিসাবে। খুব বেশি দিন হলো নাই, এই জন্য মনে হয় আপনাদের সাথে ফার্স্ট ক্লাস। তো এটা হচ্ছে আমার পরিচয়। এছাড়াও আরো পরিচয় ধীরে ধীরে দেওয়া যাবে, সমস্যা নাই, এটা পরবর্তীতে দেখা যাবে। তার আগে আমরা একটু পড়াশোনার মধ্যে ঢুকি। হ্যাঁ, আজকে আমরা পড়বো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা আমার সাবজেক্টের সাথে সরাসরি রিলেটেড। হ্যাঁ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, যেটা ইংরেজিতে আইসিটি বলে। এবং এটার আমরা পড়বো আজকে 4 নাম্বার লেকচার। আপনারা একটু আপনাদের রুটিন এবং শিডিউলের সাথে মিলিয়ে নিবেন যে রাইট টপিকসটাই আমরা আজকে পড়াচ্ছি কিনা। পরে দেখা যায় অনেক সময় ভুল টপিকস উঠে যায়, তো পরে আধা ঘন্টা পড়ানোর পরে বলে এটা পড়ানো হয়েছে সেই, এরকম ভুল যেন না হয়, এটা প্রথমে এই জন্য আমি আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা আমরা মেইনলি আমাদের আজকে মানে পড়াশোনার, যেহেতু আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, তো আমি প্রথম ক্লাসে কিছু কথা, মানে প্রাথমিক কথা, ভূমিকা যেটা, ভূমিকাটা করে নেই। সেটা হচ্ছে যে ক্লাস হবে ইন্টারেক্টিভ, হোক না সে অনলাইন, তাতে কি হচ্ছে। আমাদের কমেন্ট মানে সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, মোট কিছুক্ষণ পরে পড়বো। আমাদের কমিউনিকেশন এখন ডুপ্লেক্স, মানে আমি কথা বলবো, আপনারাও কথা বলবেন। সো দ্যাট কমেন্ট বলেন, শেয়ার বলেন, কথা বলা বলেন, এগুলোর মাধ্যমে আপনারা ক্লাসটাকে প্রাণবন্ত করে তুলবেন। এটা যেহেতু অনলাইন ক্লাস, জুম ক্লাস, এখানে কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট করবেন। আর যদি জরুরি কথা থাকে ক্লাস রিলেটেড, আমি আপনাদের রিকোয়েস্ট করি ক্লাসের বাইরে কোনো কথা না, ক্লাস রিলেটেড কোনো কথা থাকলে হাত উঠাবেন, আমরা আপনাদের কথা সরাসরি নেব। তো পড়া শুরু করি। আর অবশ্যই যেহেতু ফার্স্ট ক্লাস, আমি সব সময় আপনাদেরকে বলি যে অ্যাজ এ টিচার, আমি এটা বিলিভ করি, টিচার হিসাবে আমি সবচেয়ে বেশি শিখি আমার স্টুডেন্টদের কাছ থেকে। তো আপনারা আমার স্টুডেন্ট, তো আপনারা আমার মেন্টর এখন। সো দ্যাট আমি যখন ক্লাস করাবো, আমি যখন ক্লাসের পড়া পড়াবো, অথবা আমি আমার মতো পড়তেছি, আমার মতো কাজ করতেছি, আপনারা আপনাদের মতো ফিডব্যাক দিবেন, তাহলে হবে কি আমি আমাকে জাজ করতে পারবো। আপনারা এখন আমার দর্পণ। আমি এমন ভাবে পড়ালাম, খুব ভালো পড়ায় গেলাম, কিন্তু আপনারা কেউ বুঝলেন না, ওই পড়ার কোনো দাম নাই। ওই পড়া আপনাদের এক আনার কাজে লাগবে না। সো দ্যাট আমি পড়াবো আমার স্টাইলে, সেটা যদি আপনাদের সাথে যায় তাহলে তো সুন্দর। আর না গেলে আপনারা বলবেন যে স্যার এই এই জায়গায় প্রবলেম, এটা বুঝতেছি না, আবার বলেন, অন্যভাবে বলেন, বিভিন্ন ভাবে বুঝাবো, আমাদের এক্সপিরিয়েন্সের অভাব নাই। আর আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে, আমি প্রথমে একটা টপিকস খুব ভালোভাবে বুঝাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যখন আমি কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব, আপনারা একটু মনোযোগী হবেন ক্লাসের প্রতি। ক্লাসের প্রতি মনোযোগী হলেই হবে কি, পরবর্তীতে যে ক্লাসটা আমি যখন একটু আগায় যাব, যখন কোয়েশ্চেন গুলা প্র্যাকটিস করবো, উত্তরগুলো আপনারা দিবেন সবসময়। পড়াবো আমি, উত্তর দিবেন আপনারা, কারণ আপনাদেরকেই পরীক্ষা দিতে হবে, আমাকে না। আচ্ছা, প্রথমে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। প্রথমেই যেটা লেখা আছে কম্পিউটার নেটওয়ার্ক, আমরা টপিকসে ঢুকে যাই। টপিকসে আলোচনার মধ্যে মধ্যে কথা বলবো। আচ্ছা, কম্পিউটারটা বাদই দিলাম, এটা নয় বাদই দিলাম, নেটওয়ার্ক জিনিসটা কি, নেটওয়ার্ক, তাই না, নেটওয়ার্ক, নেটওয়ার্ক জিনিসটা কি। আচ্ছা, আচ্ছা ওকে, একজনের কথা শুনেই ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উনি কে? উনি হচ্ছে শাকির হোসাইন। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক, তাই না, নেটওয়ার্ক, প্রথমেই আসছে নেট। আচ্ছা, ওয়ার্কটা বাদ দিলাম, নেট মানে হচ্ছে জাল। নেট মানে হচ্ছে জাল, তাই না, নেট মানে হচ্ছে জাল। তো জাল গুলো কেমন থাকে বলেন তো।
জালগুলা কিভাবে থাকে, বিভিন্ন জাল, আপনারা তো জেলেদের জাল তো নিশ্চয়ই দেখছেন, তাই না? জালগুলা কি এরকম করা জাল থাকে না? এই যে জালের যে নোট গুলা থাকে, নোট, নোট মানে কি, যে গিট্টু, এই গিট্টু গুলা যে থাকে, মানে এই গিট্টু গুলা যে থাকে, জালটা ধরেন সমুদ্রে যদি মাছ ধরতে যায়, কত 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার এরকম লম্বা জাল থাকে, কিন্তু কোনো একটা নটের সাথে আর একটা নটের কানেকশন থাকে না, সুতা দিয়ে কিন্তু কানেকশন থাকে, প্রত্যেকটা গিট্টুর সাথে আর একটা গিট্টু এরকম কানেকশন থাকে। এই যে এইটাই হলো নেট। তো এরকম কম্পিউটার যখন এরকম নেটের মতো একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার ইন্টার কানেক্টেড থাকবে, ওইগুলাকে বলা হয় নেটওয়ার্ক। আর ইন্টার কানেক্টেড শব্দটার কারণে এই শব্দটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট, আমি আবার বলতেছি, আচ্ছা এখানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কমিউনিকেশন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এই ব্যাকগ্রাউন্ডের কারা আছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যদি কেউ থেকে থাকে। আচ্ছা, তাহলে দেখেন, বিভিন্ন কম্পিউটার, আমি যে একটা নেটটা, যেটা আমি আপনাদেরকে নেট একটা জালের কথা চিন্তা করেন, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আচ্ছা আসি, ভেরি গুড, যিনি আছেন তাকে আমি তার কাছ থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে আজকের ক্লাস আপনাদের জন্য না। আমি এমন বেসিক পড়াবো, এমন ভাবে পড়াবো যে আপনাদের মনে হবে যে স্যার কিছুই জানে না। কারণ আসলে আমার এখানে আর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছে, তাদের মতো করে পড়াইতে যাব। তো আপনারা একটু আমাকে হেল্প করবেন, হ্যাঁ, যারা সিএসসি তে অনার্স মাস্টার্স করছেন, তারা আমাকে পড়ানোর ক্ষেত্রে হেল্প করবেন। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমি সবার জন্য ক্লাসটা করতে পারবো, আর যদি হেল্প না করেন তাহলে আমার ক্লাসের মধ্যে বাধা হবে। আপনারা যদি আমার নলেজের ডিপ টেস্ট করা শুরু করেন, তাহলে আমি আবারও বলতেছি যে আমার ক্লাসে একটু ডিস্টার্ব হবে, তাই না? তাহলে আপনারা আমাকে একটু ক্লাসে হেল্প করবেন, হ্যাঁ, এটা আমার সবসময় হয়। আপনাদেরকে এই কথা কেন বললাম, আমরা যখন ক্লাস করছি স্টুডেন্টদের একটা কিন্তু ভাইব থাকে ভাই, হ্যাঁ, স্টুডেন্টদের কিন্তু একটা ভাইব থাকে, এটা যত কথাই বলেন, বয়স আর রক্ত এইটার মানে টান আপনি শোধ করতে পারবেন না। আমরাও এই পাপ করে আসছি, আমাদেরকে যখন বিজ্ঞানের টিচাররা বিজ্ঞান পড়াইতো, তখন আমরাও বলতাম "ধুর, এটা কি পড়াইতেছি, ধুর, এটা পড়ানোর দরকার আছে"। কারণ আমি তখন টিচারের মানে প্ল্যাটফর্মে দাঁড়ায় ছিলাম না, একটা টিচার জেনারেল, একদম লোয়েস্ট লোয়েস্ট কোয়ালিটির যে স্টুডেন্ট, তাকে বেস করে পড়ায়, যে ওই যদি বুঝতে পারে তাহলে তার চেয়ে হাই লেভেলের যারা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, এই কারণে আমি আগেই আপনাদেরকে বলে নিলাম, হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা অনেক স্মার্ট, আপনারা আমাকে অনেক বেশি হেল্প করবেন ক্লাসে, ক্লাসটাও প্রাণবন্ত হবে, আপনারাও ক্লাস শেষে কিছু নিয়ে যাবেন, আমিও কিছু দিয়ে যাব এবং নিয়ে যাব। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখেন, কম্পিউটারের যে ব্যাপারটা, আমি বারবার বলতেছি যে আমি কম্পিউটার পড়াবো জেনারেল নলেজ দিয়ে, যাতে একটা আর্টসের স্টুডেন্ট এটা বুঝতে পারে। তাহলে আপনারা সবাই জাল তো দেখছেন, একটা জালের মধ্যে কি অবস্থা থাকে, একটা জালের প্রত্যেকটা নট, প্রত্যেকটা গিট্টু একটার সাথে আরেকটা সংযোগ থাকে। এই ধরনের সংযোগ কি হচ্ছে নেট। এটা যখন ইন্টার কানেক্টেড হয়ে যায়, তখন সেটা ইন্টারনেট বলে, মানে আরো নেট যখন হয়ে যায়। যেমন একটা জাল আছে বঙ্গোপসাগরে ফেলছি ধরেন, আর একটা জাল ধরেন আটলান্টিক সাগরে ফেলছি, আর একটা জাল ধরেন ভূমধ্য সাগরে ফেলছি, একটা জাল লোহিত সাগরে ফেলছি, একটা জাল ফেলছি প্রশান্ত মহাসাগরে। এরকম অনেকগুলো জাল যখন একটার সাথে আর একটা কানেক্টেড হয়ে যায়, সেটা হচ্ছে ইন্টারনেট। সেটাই কি, ইন্টারনেট। এইটুকু বুঝলেই হবে, তারপরে আমরা ধীরে ধীরে বুঝবো। তারপরে আমি যে কথাটা বললাম এই কথাটা বললেই হবে, যে বঙ্গোপসাগরে একটা বড় জাল ফেলছি, আর একটা জাল ফেলছি হলো প্রশান্ত সাগরে, একটা জাল ফেলছি আটলান্টিক সাগরে, একটা জাল ফেলছি ভূমধ্য সাগরে। তারপরে প্রত্যেকটা জাল যদি আমি দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে কানেক্টেড করে দেই, তাহলে নেটওয়ার্ক যেটা, সেটাকে বলা হয় ইন্টারনেট। তাহলে এই যে আমি একটা কথা ইউজ করলাম, যে নেট এর নেট মানে হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট, মানে বড় নেটওয়ার্ককে আমরা বলবো ইন্টারনেট। আচ্ছা, এটা আমরা কিছুক্ষণ পরে আরো ক্লিয়ার হবো। আমার মনে হয় না যে নেটওয়ার্ক বা ইন্টারনেট নিয়ে আপনাদের কোনো প্রবলেম আছে। এখানে প্রথমে আর একটা কথা বলতেছে, নেটওয়ার্কের প্রকারভেদ। এই নেটওয়ার্কের প্রকারভেদটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? নেটওয়ার্কের বিভিন্ন প্রকার হতে পারে, এটা কিন্তু এরিয়ার উপর ভিত্তি করা হয়েছে। এরিয়া মানে কতটুকু বিস্তৃত জায়গা নিয়ে এই নেটওয়ার্কটা বিস্তৃত আছে, এইটার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করছে। যেমন ছোট একটা নেটওয়ার্ক হলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ধরেন এটা আমার ঘরের মধ্যে এরকম একটা রাউটার আছে, রাউটার, সেই রাউটারের সাথে আমার একটা কম্পিউটার আছে, একটা ল্যাপটপ আছে,
আর একটা ধরেন মোবাইল আছে, একটা না দুইটা মোবাইল আছে ধরেন, মোবাইল ঘরের মধ্যে অনেকগুলো থাকে, মোবাইল আছে, দুই তিনটা সিসিটিভি আছে। এরকম একটা ছোট্ট একটা জায়গার মধ্যে যে আমি একটা নেটওয়ার্ক ইউজ করলাম, অর্থাৎ আমরা বাসা বাড়িতে। আচ্ছা ঠিক আছে, রিয়েলমি, আপনি রিয়েলমি, আপনি বেসিক বুঝবেন, ভেরি গুড, আমিও বেসিক বোঝানোর চেষ্টা করব, একটু ক্লাসে মনোযোগ হবেন এবং রেসপন্স করবেন, হ্যাঁ। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে আমরা ঘরের মধ্যে তো ওয়াইফাই ইউজ করি, মেসে টেসে যদি থাকি তাহলে দুই চারজন পাঁচজন মিলে ওয়াইফাই ইউজ করি না? সেই ওয়াইফাই যে একটা ছোট একটা নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্ককে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে কি দেখেন, কারণ হচ্ছে যে এইটার রেঞ্জ কিন্তু 10 মিটারের মধ্যে থাকে। বলা হয় যে প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমাদের একদম পার্সোনাল কাজে ব্যবহৃত করা হয়, এরকম এরিয়া নেটওয়ার্ককে 0 থেকে 10 মিটারের মধ্যে থাকে। 10 মিটার, 0 থেকে 10 মিটার, এরকম ছোট একটা জায়গার নেটওয়ার্ককে প্যান বলে। এরিয়াগুলো এখন ইয়া হয়, কিন্তু এরিয়াগুলো এখন মানে ধরেন একটার সাথে আর একটা ওভারলেপ হয়ে যায়। যেমন তাহলে 10 থেকে বড় যেটা, তাহলে সেটা ল্যান হবে। কিন্তু দেখেন ব্লুটুথকে প্যান বলা হয়, এই যে ব্লুটুথ, BLUETTOOTH, এই ব্লুটুথকে প্যান বলা হয়। কিন্তু ব্লুটুথের রেঞ্জ যখন পড়বেন তখন দেখবেন যে 100 মিটার পর্যন্ত ব্লুটুথের রেঞ্জ আছে। ব্লুটুথের রেঞ্জ তখন দেখবেন কি 100 মিটার পর্যন্ত আছে, 0 থেকে 100 মিটার পর্যন্ত। কিন্তু তারপরেও ব্লুটুথ কিন্তু প্যান, কারণ ব্লুটুথ প্যানের মধ্যে পড়ে, ব্লুটুথ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার ল্যান কাকে বলে, তাহলে এটা একটু মুছে দিই, হ্যাঁ, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই। ল্যান দেখেন, ওই যে আমি ঘরের মধ্যে যে ছবিটা আঁকালাম, যে একটা ঘরের মধ্যে একটা রাউটার, 5টা মোবাইল, 10টা, এগুলা এগুলা যেটা, সেটাও একটা নোট করার সুযোগ দিয়েন, ঠিক আছে। আপনারা যদি এইভাবে পড়তে চান আমার কোনো সমস্যা নাই, অবশ্যই নোট করার আমি সুযোগ দেব, আপনারা আপনাদের মতো লিখবেন। কিন্তু যিনি এটা লিখছে তাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব, যে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, এটা কি আপনি জানেন? মানুষের মস্তিষ্ক অলওয়েজ সিমপ্লেক্স মুডে কাজ করে, একদিকে কাজ করে। অর্থাৎ আপনি যদি নোট করতে থাকেন আর আমি যদি আপনাকে বুঝাইতে থাকি, তাহলে আপনার নোটটা করা হবে, আমি যে কথা বলতেছি সেটা আপনি শুনতে পারবেন না। আবার আমি যে কথাটা বলছি এটা যদি আপনি শুনতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনা ঘটবে আপনার যে কোনো এক কাজ করতে হবে। ঘটনা হচ্ছে কি, আপনার যে কোনো এক কাজ করতে হবে। আচ্ছা, জুম আইডি আপনি যার নাম নাই সে রিনেম করে নিয়েন, রিনেম করে নিলে এটা মানে ইয়া হয়ে যাবে, ওই নামের উপর ক্লিক করলে রিনেম অপশন থাকবে। সো দ্যাট আপনারা নোট করতে চাইলে নোট করেন, সমস্যা নাই। কিন্তু আমি যখন কথা বলবো একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। নোটটা এত ইম্পর্টেন্ট না, বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দিন শেষে এখান থেকে বুঝে বুঝে যেতে হবে। আর এটা আপনার কাছে ভিডিও লেকচারটা ভিডিও থাকবে, আপনি চাইলে পরে দেখেও যদি নোট করার খুব প্রয়োজন হয় আপনি নোট করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এরপরে আসলো ল্যান। তাহলে আমি যে প্যানটা বানাইলাম, যে আমার আমার ঘরের মধ্যে একটা রাউটার আছে, 5টা মোবাইল আছে, দুইটা পিসি আছে, কয়েকটা সিসি ক্যামেরা আছে, এটা হচ্ছে প্যান। এরকম একটা ঘর না, ধরেন একটা প্রতিষ্ঠান হয়ে গেল, আমার দুই তিনটা ফ্ল্যাট মিলে একটা এরিয়া হয়ে গেল, সেটা হচ্ছে এই 10 মিটার থেকে ধরেন 100 মিটার পর্যন্ত, এরকম যদি হয়, এটা একটা রেঞ্জ, আর কিছু না। এরকম রেঞ্জ আপনাদের বই পেয়ে যাবেন। এরকম একটু একটু বড় মানে ল্যানের চেয়ে একটু বড় হচ্ছে প্যান হয়ে গেল, সরি, প্যানের চেয়ে একটু বড় হচ্ছে ল্যান হয়ে গেল, তাই না? এখন ম্যানটা কি হবে? ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তাই না? ধরেন এটা ছিল হচ্ছে আমার পাড়ার পাড়ার নেটওয়ার্ক, এটা ছিল আমার পাড়ার নেটওয়ার্ক, আর এটা ছিল আমার বাড়ির নেটওয়ার্ক, তাই না? এটা ছিল আমার বাড়ির নেটওয়ার্ক। এখন কয়েকটা পাড়া মিলে কি হয়ে গেল, একটা পুরো একটা সিটি হয়ে গেল না? 5-10টা গ্রাম মিলে একটা সিটি হয়ে গেল। তাহলে পুরো সিটিকে যদি আমি একসাথে আনি, সেটা হবে আমার ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন পুরো ঢাকা শহরে যতগুলা ল্যান আছে, ধরেন মিরপুরে একটা ল্যান আছে, তারপরে আপনার ক্যামেরা, না ক্যামেরা বন্ধ না, ক্যামেরা অন আছে। আপনার আপনার হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে। আমার ক্যামেরা অন আছে, আমাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। তাহলে এখন যেটা বলতেছিলাম, ধরেন মিরপুরে একটা ল্যান আছে, তারপরে আপনার ধরেন আগারগাঁয়ে একটা ল্যান আছে, তারপরে পুরান ঢাকায় একটা ল্যান আছে, আমার দরকার নেই। পুরান ঢাকায় ঢাকায় একটা ল্যান আছে, এরকম বিভিন্ন জায়গায় ল্যান আছে। আচ্ছা, যিনি দেখতে পারতেছেন না উনি একটু আউট হয়ে আবার ইন করেন, তাহলে দেখতে পারবেন।
এরকম অনেকগুলো ল্যান্ড যখন একসাথে যোগ হবে তখন পুরো সিটিটাকে কাভার করবে, একে বলবো মেট্রোপলিটন এরিয়া বা ম্যান। এখন দেখেন, এখন দেখেন, যদি কোনো একটা এরিয়া ম্যান, মানে চট্টগ্রামে একটা ম্যান আছে, ঢাকায় একটা ম্যান আছে, ঢাকায় একটা ঢাকায় একটা ম্যান বানাইলাম মানে মেট্রোপলিটন এরিয়া, সেরকম চট্টগ্রামেও তো একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক করা যাবে না? অবশ্যই করা যাবে। ধরেন এই যে হালি শহরে একটা ম্যান আছে, আর ওই যে কি 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 চত্বর আছে ওইদিকে, ওই আহ, ওই ওই যে ইসিবি নাকি জিসিবি চত্বর, ওইরকম ওই জায়গায় একটা ল্যান আছে, তাহলে ওই জায়গায় একটা ম্যান হলো। এই দুইটা ম্যান যখন একসাথে কানেক্ট করব, এই বড় একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, এটাকে ওয়ান বলে। এটা একটা কান্ট্রির মধ্যে, ধরেন একটা কান্ট্রি। আর যখন অনেকগুলা ম্যান আমরা একসাথে আমরা একসাথে ইউজ করব, সেটা হয়ে যাবে ইন্টারনেট বা ডাব্লিউ ইন্টারনেট বা ডাব্লিউ। এইটা হলো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াইড ওয়েব, যেটা আমরা WWW দ্বারা বোঝাই, মানে বিশ্বব্যাপী নেটওয়ার্ক, অনেকগুলা কান্ট্রি। আচ্ছা, নামাজ তো আমরা পড়েই আসলাম, আবার কেন বিরতি দিতে হবে? আমি যখন ক্লাস শুরু করছি 7টায় আজান দিল, আমি নামাজ পড়ে ক্লাসে ঢুকলাম, তাহলে আবার বিরতি দিয়ে দেওয়ার তো প্রয়োজন আমি বোধ করতেছি না। আর যদি আপনার নামাজ পড়তে যেতে হয় আপনি যেতে পারেন, অথবা ক্লাসের শেষে পড়ে নিন। জামাতের সাথে গেলে আপনি একটু গিয়ে নামাজ পড়ে পরে ভিডিও দেখতে পারেন, অথবা একা একা নামাজটা পড়তে পারেন। এখন দেখেন, যেটা করবো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যেই বলে দেওয়া আছে, এই নেটওয়ার্কের মধ্যেই বলে দেওয়া আছে, দেখেন বলে দেওয়া আছে কি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তাহলে একটা, এটা ধরেন একটা সার্ভার। আচ্ছা, সার্ভার কি জিনিস সেটা আমি আবার আপনাকে কিছুক্ষণ পরে বুঝাইতেছি। এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়ান, এটা হচ্ছে ক্লায়েন্ট টু, এটা হচ্ছে ক্লায়েন্ট টু, আর এটা হচ্ছে ক্লায়েন্ট থ্রি। আচ্ছা, এরা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট। লাইক ধরেন আপনি বিদ্যাবাড়ি, এটা একটা বিদ্যাবাড়ি, বিদ্যা বাড়ি, বিদ্যাবাড়ি। এই বিদ্যাবাড়িতে আমি কি করছি? বিদ্যাবাড়িতে আমি বিভিন্ন ধরনের ভিডিও, অডিও, বিভিন্ন ধরনের ক্লাস, আচ্ছা, বিভিন্ন ধরনের অডিও ভিডিও, হ্যাঁ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কও আছে, ওটা নিয়ে আমি এখন আলাপ করি নাই। একটা ক্যাম্পাসে, একটা ক্যাম্পাসের মধ্যে যে ধরনের নেটওয়ার্ক থাকে, এটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। কিন্তু ক্যাম্পাস কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি, এটাকে ল্যানের মধ্যেও ফেলানো যায়, এটা আছে, কেন আছে এটা আমি এখন আলাপ করি নাই। হ্যাঁ, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কও আছে, এটা আমি জানি। আচ্ছা, তাহলে বিদ্যাবাড়ির কাজটা কি দেখেন। বিদ্যাবাড়ি ধরেন, বিদ্যাবাড়ি ধরেন একটা, আমাদের বাসা, আমাদের বিদ্যাবাড়িতে একটা পাওয়ারফুল কম্পিউটার আছে, ভালো পাওয়ারফুল কম্পিউটার আছে, সেখানে প্রতিদিন আমার মতো অসংখ্য ক্লাস, অসংখ্য টিচাররা ক্লাস নিতেছে, প্রত্যেকটা ফাইল 10 জিবি, 20 জিবি, 15 জিবি, এরকম বড় বড় ফাইল, তার বিশাল বড় একটা কম্পিউটারের মধ্যে বিদ্যাবাড়ি এইসব লেকচার আপলোড করতেছে, বিদ্যাবাড়ি লেকচার আপলোড করতেছে। আর এই যে আপনারা, এই যে আপনারা, এই যে আপনারা, আপনারা ধরেন এখন আছেন 77 জন, 76 জন, সেই 76 নাম্বার এটা, আর ধরেন এটা ডট 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 ডট, এটা 1 নাম্বার। এই 76 জন এই সার্ভারের মধ্যে থেকে, একটা বড় পিসির মধ্যে থেকে তথ্যগুলো নিয়ে আপনারা সেটা ইউজ করতেছেন। তো এই যে আপনারা হলো ক্লায়েন্ট, আপনারা হলো ক্লায়েন্ট, আর এরা হলো সার্ভার। এই যে আপনারা যে ক্লায়েন্ট, যে সার্ভার থেকে তথ্যটা নিচ্ছেন, সেই তথ্যটাও তো একটা কম্পিউটার দিয়েই নিচ্ছেন, কিন্তু আপনার কম্পিউটারটা তো পাওয়ারফুল না। আপনাকে যদি আমি বিদ্যাবাড়ির 100 টেরাবাইটের সব ফাইল দিয়ে দিই, আপনি আপনার পিসির মধ্যে জায়গা দিতে পারবেন না। এটা তাহলে সার্ভারটা কি? সার্ভারটা একটা পাওয়ারফুল পিসি, আর কিছু পাওয়ারফুল পিসি, যেটা কি মেইনলি কি, ডাটা গুলাকে তার মধ্যে ধরে রাখে, রিসোর্স, বিভিন্ন ধরনের রিসোর্স। রিসোর্স মানে ডাটা, ডাটা গুলাকে বিভিন্ন ভাবে সাজাইলেই সেটা রিসোর্স হয়। যদি ডাটা গুলাকে আমি ভিডিওর মতো করে সাজাই, তাহলে সেটা ভিডিও রিসোর্স, অডিওর মতো করে সাজাইলে অডিও রিসোর্স। এটা বিভিন্ন ধরনের রিসোর্স সার্ভারের মধ্যে রাখা হয়, ক্লায়েন্টরা সার্ভার থেকে সেগুলা রিসিভ করে। হ্যাঁ, ডাটা ব্যাংক, একজন বলছে ডাটা ব্যাংক, ডাটা ব্যাংকও বলা চলে। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানে হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে নেটওয়ার্ক। এই যে দেখেন বলছে, কোন কম্পিউটারের সংরক্ষিত রিসোর্স সমূহ একসাথে বা একই সময়ে অনেকগুলো ব্যবহারকারী যদি ব্যবহার করতে পারে বা শেয়ার করতে পারে, এই ধরনের জিনিসকে সার্ভার বলা হয়। আচ্ছা, সার্ভার বলা হয় কারণ এটি কি করে, একই সময় বিভিন্ন ধরনের লোককে সার্ভিস প্রদান করে থাকে। সার্ভারের সাথে সংযুক্ত যে সকল কম্পিউটার থাকে সেগুলোকে কি বলা হয়, ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলা হয়। অর্থাৎ সার্ভার থেকে তথ্যগুলো নিয়ে আপনারা কাজ করেন বা ওয়ার্ক করেন, ওয়ার্ক স্টেশন।
আচ্ছা, এই যে এখানে এই জায়গায় একটু ছবিটা দেখেন, এই জায়গায় একটু ছবিটা দেখেন, ওই যে দেখেন একটা সার্ভার আছে, ওই সার্ভারের মধ্যে তথ্য বিভিন্ন ধরনের রিসোর্স আছে, আর আপনারা অনেকগুলা কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন, আপনারা সেগুলা নিয়ে কাজ করতেছেন, মানে আপনাদের প্রয়োজন মতো তথ্য সব নিয়ে আসতেছেন। আমার মনে হয় এটা আর বোঝানোর কিছু নাই। একটা জিনিস আবার আসছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা যে এতক্ষণ পড়লাম কি পড়লাম, আমরা পড়লাম যে এরকম একটা সার্ভার থাকে, সেই সার্ভারের মধ্যে সার্ভার থাকে, এই সার্ভারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট C1 C2 C3 আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করি। ভেরি গুড। তাহলে এই যে আমার একটা সার্ভার যে দিতেছে, সে একটা সার্ভিস প্রোভাইড করতেছে না, সার্ভিস প্রোভাইড করতেছে না। আর আপনি বলেন যে পৃথিবীতে কোনো সার্ভিস কি ফ্রিতে পাওয়া যায়? একটু রেসপন্স করবেন। পৃথিবীতে কোনো সার্ভিস কি আপনাকে ফ্রিতে দেবে? বলেন দেখি। পৃথিবীতে কোনো সার্ভিস ফ্রিতে দেবে না। যদি কোনো ফ্রি সার্ভিসও আপনাকে দেয়, মনে রাখবেন ওইটার পিছে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কোনো না কোনো লাভ আছে। জিমেইল আপনাকে ফ্রি মেইল করতে দিতেছে, গুগল আপনাকে ফ্রি সার্চ করতে দিতেছে, আমরা সবাই দেখতেছি ওরা আমাদের কাছে কোনো টাকা নিতেছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে কাস্টমার বানায়া বোকা বানায়া কোটি কোটি টাকা ওরা ইনকাম করে নিতেছে অ্যাড দেখায়া। তাহলে আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে না, সামথিং আপনার কাছ থেকে কিছু না কিছু নিচ্ছে, সেটা হয়তো আপনি বুঝতেছেন না। তার পৃথিবীতে কোনো ফ্রি সার্ভিস আপনাকে কেউ দিবে না, তাহলে এটার জন্য টাকা লাগে, এটার জন্য টাকা লাগে। তো কিছু বড় বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার যাদের মাথায় বুদ্ধি বেশি, তারা সবাই চিন্তা করলো যে আমরা এমন একটা নেটওয়ার্ক করব, আমরা এমন একটা নেটওয়ার্ক করব যে নেটওয়ার্কে আমার কোনো কেন্দ্রীয় সার্ভার থাকবে না। আমার কি করবে, এই ক্লায়েন্টরা C1, এই C2, এই C3, এই C4, এরকম C1000, এরা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে, এভাবে কানেক্টেড থাকবে। এবং মজার বিষয় হচ্ছে যে এদের কোনো কেন্দ্রীয় সার্ভার থাকবে না, এদের কোনো কি থাকবে না, কেন্দ্রীয় সার্ভার থাকবে না। কি করবে, ধরেন আপনার পিসিতে 12 ফেল মুভিটা আছে, আমার পিসিতে নাই, তাই না? আমার পিসিতে আবার ধরেন এখন ধরেন যে জওয়ান মুভিটা আছে, তাহলে আমার দরকার হলো 12 ফেল। আমি কি করব, এমন একটা নেটওয়ার্কের একটা সফটওয়্যার বা এমন একটা নেটওয়ার্কের একটা প্রোটোকল তৈরি করব, যে আপনার সাথে আমার পিসি ডিরেক্ট কানেক্টেড হবে একটা সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ আপনার পিসি থেকে আমি সরাসরি, আপনার হার্ড ডিস্ক থেকে আমি সরাসরি 12 ফেল মুভিটা ডাউনলোড করে নেব, বা যাদের যাদের দরকার আপনি আপলোড দিতে থাকবেন, সবাই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিবে। আবার আমারটা আপনি নিবেন, মানে একজনের পিসির সাথে আর একজনের পিসি সরাসরি কালেক্টেড। এতে হয় কি, আপনার পিসিতে 2 জিবি, আমার পিসিতে 2 জিবি, এরকম পাঁচ 5 লাখ পিসিতে 5 লাখ দুগুণে কত জিবি হয়, কয়েক টেরা জিবির একটা সার্ভার তৈরি হয়ে গেল। কিন্তু এটার জন্য আমার কাউকে পেমেন্ট দেওয়া লাগবে না, অর্থাৎ আমরা শেয়ারিং এন্ড কেয়ারিং এর মধ্যে ব্যস্ত আছি। অর্থাৎ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে এটা। অর্থাৎ ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের সরাসরি নেটওয়ার্ককে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর এগুলা হয় যারা আপনারা টরেন্টের নাম তো শুনছেন, TORRENT, টরেন্টের নাম শুনছেন না? টরেন্ট নেটওয়ার্ক, যারা কম্পিউটার ইউজ করেন, যারা মুভি টুভি বিভিন্ন সফটওয়্যার টফটওয়্যার ফ্রি জিনিস ডাউনলোড করেন, তারা কিন্তু এই টরেন্টের নাম শুনছেন। টরেন্ট নেটওয়ার্ক হচ্ছে এরকম নেটওয়ার্ক, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়, এদের কোনো সার্ভিস লাগে না, নিজেদের নিজেদের মধ্যে কাজ করে, এদের কোনো ধরনের টাকা পয়সা দেওয়া লাগে না। তবে এখানে একটা রিস্ক থাকে, যে আমি আমি যদি বদমাইশ লোক হই, তাহলে আমার মুভির মধ্যে আমি যদি কোনো ভাইরাস টাইরাস রেখে দিই, আপনি যদি সেটা নিয়ে যান, আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হতে পারে। ঠিক আছে, আমি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি বুঝাইতে পারছি? এখন পড়াটা আপনারাই পড়বেন, পড়াটা আপনারাই পড়বেন, আপনারাই বুঝে নেন পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি। বলেন যে এখানে কোনো কি থাকবে না, দেখেন ওই যে একটি প্রোটোকল দ্বারা সার্ভার ক্লায়েন্ট হিসেবে হয়ে যেতে পারে। মানে আমি যে বললাম, আমি 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 আপনার পিসি থেকে যখন আমি মুভি আমার পিসিতে নিয়ে আসতেছি, তার মানে কি আপনি সার্ভার হয়ে গেলেন আর আমি ক্লায়েন্ট হয়ে গেলাম। আবার আমার থেকে যখন আপনি নিতেছেন, তখন আমি হয়ে গেলাম সার্ভার, আপনি হয়ে গেলেন ক্লায়েন্ট। ক্লায়েন্ট টু ক্লায়েন্ট নেটওয়ার্ক, হ্যাঁ, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট নেটওয়ার্ক। কেন্দ্রীয় কোনো সার্ভার থাকবে না, রিসোর্স গুলো ভাগাভাগি করব সব, মানে 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস, সোজা কথা হলো এখানে। আপনার একটা ছোট পিসি, আমার একটা ছোট পিসি, 10 জনের ছোট ছোট পিসি একসাথে জোড়া লাগাইয়া আমরা বড় একটা সার্ভার বানায় ফেলছি, এই আর কিছু না। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এটাই মজার একটা জিনিস। কিন্তু বদমাইশ গুলা
এগুলাও নষ্ট করে ফেলছে। কারণ ওই যে কোনো এক বদমাইশ এই পিআর এর মধ্যে ঢুকে গিয়ে যদি ভাইরাস ছড়ায়, আর এই পুরা নেটওয়ার্কটা প্রবলেম হয়ে যাবে। এটা সিকিউরিটি দিতে হলে আবার আর একজনের সিকিউরিটির ইস্যু টানাইতে হবে। যখন সিকিউরিটি ইস্যু টানবে তখনই আবার টাকা পয়সার কথা চলে আসে। আচ্ছা, এটা বোঝা গেছে? এটা আমি যতটুকু পড়াইতেছি এইটুকু ঠিক আছে? যে যিনি নোট করতে চাইলেন, আপনি কি নোট করা যাচ্ছে নাকি প্রবলেম হচ্ছে একটু বলেন আপনি, তাহলে আমি হয়তো আরেকটু আস্তে আস্তে পড়াবো। কিন্তু আরেকটু আস্তে পড়াইলে হবে কি, টপিক শেষ হবে না, তাই না? তাহলে এবার আমরা আসি কম্পিউটারের নেটওয়ার্কের সংগঠন। এতক্ষণ তো নেটওয়ার্ক কি জিনিস সেটা তো আমি বুঝলাম, তাই না? এখন হচ্ছে আমার নেটওয়ার্কের সংগঠন। সংগঠন মানে কি? সংগঠন মানে কি বলেন? নেটওয়ার্ক কিভাবে গঠিত হয়েছে, তাই না? নেটওয়ার্ক কিভাবে গঠিত হয়েছে, যেমন আমাদের বাস্তব জীবনে আমরা অনেক সংগঠন পাই না? ছাত্র সংগঠন, তাই না? রাজনৈতিক সংগঠন, তারপরে ধরেন কৃষকদের সংগঠন, তারপরে ধরেন আরো কিসের কিসের সংগঠন আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে। এক একটা সংগঠনের গঠনতন্ত্র কিন্তু এক এক রকম, তাই না? যেমন ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্র একরকম, আবার ছাত্রলীগের গঠন, আচ্ছা, আবার ছাত্রলীগের গঠন অন্যরকম, ছাত্রলীগের গঠন কিন্তু অন্যরকম। তাহলে এই যে একটা গঠন থেকে আর একটা গঠন অন্যরকম হচ্ছে, এই যে গঠনগুলো আলাদা হচ্ছে, সেই নেটওয়ার্কটা কিভাবে গঠিত হবে এইটার উপর ভিত্তি করে নেটওয়ার্কের কয়েকটা আর্কিটেকচার বা টপোলজি, নেটওয়ার্কের আর্কিটেকচার গুলোকে কি বলা হয়? টপোলজি বলা হয়। অর্থাৎ নেটওয়ার্কটা কিভাবে, পিসিটা কিভাবে একটা একটার সাথে সংগঠিত থাকবে, এই আর্কিটেকচার আমরা ইংরেজিতে বলি আর্কিটেকচার। ধরেন একটা বিল্ডিং আছে না, একটা বিল্ডিং একতলা দুইতলা তিনতলা এরকম করে হবে, আর একটা বিল্ডিং না এরকম ত্রিভুজ আকারে বানাইছে, পিরামিডের মতো এইভাবে বানাইছে, আর একটা বিল্ডিং এর এইভাবে বানাইছে, এরকম যে আর্কিটেকচার, এটা নেটওয়ার্কেরও আর্কিটেকচার আছে। কয়েকটা আর্কিটেকচার যদি একসাথে করি, তাহলে আমি একটা নেটওয়ার্কের বিভিন্ন ধরনের আর্কিটেকচার এনালাইসিস করতে পারবো। সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথম হচ্ছে বাস টপোলজি। প্রথম হচ্ছে কি? বাস টপোলজি। আচ্ছা, এই বাস টপোলজির নামটা কোথা থেকে আসছে সেটা আগে পরে চিন্তা করি। আমরা দেখেন, আমরা যখন কোনো যে হাইওয়ে দিয়ে, আচ্ছা স্যার, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দুইটা কি দুই প্রকার? হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দুই প্রকার। কারণ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সবগুলা ক্লায়েন্টরা, এই দুইটা নেটওয়ার্কের প্রকার, এই দুইটা কি নেটওয়ার্কের প্রকার, মানে কোন টেকনোলজি, আপনি কি বুঝতেছেন? আমি কোশ্চেনটা মানে ক্লিয়ার না। এটা কি এই যে আপনার বাস টপোলজি এগুলোর মধ্যে চিন্তা করতেছেন, না কি নেটওয়ার্কের উদাহরণ? ও আচ্ছা, ল্যান প্যান ম্যান এগুলোর কথা বলতেছেন। এগুলো আপনি এগুলো হলো সব নেটওয়ার্কের উদাহরণ। কারণ যদি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক যদি ছোট জায়গার মধ্যে হয়, 10 মিটারের মধ্যে হয়, তাহলে ওটা আপনি প্যানের মধ্যে রাখতে পারবেন। আর যদি বড় এরিয়ার মধ্যে হয় তাহলে ল্যানের মধ্যে রাখতে পারবেন। নর্মালি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ল্যান থেকে শুরু হয়, সেটা ম্যান ওয়ান, ডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে কোনো কিছুই হতে পারে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কও একই, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কও একই। এটা আপনি বলতে পারবেন না। আপনার সার্ভার যদি আমেরিকায় থাকে, আপনি যদি ইউটিউবে ধরেন ভিডিও দেখবেন, ইউটিউবের সার্ভার যদি সিঙ্গাপুরে থাকে, তাহলে সেটা কি আপনি ল্যানের মধ্যে ফেলতে পারবেন বলেন? ল্যানের মধ্যে ফেলতে পারবেন কিনা বলেন? না, এটা ল্যানের মধ্যে পড়বে না, এটা তখন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে পড়বে। আবার ইউটিউবের সার্ভারটা যদি ঢাকা শহরেই থাকে, আর আপনি যদি ঢাকার মধ্যে থেকেই সেটা ব্রাউজ করেন, তাহলে সেটা কি নেটওয়ার্ক হবে? সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হবে। ইউটিউবের সার্ভার যদি চিটাগাং থাকতো, আপনি যদি ঢাকা থেকে ব্রাউজ করতেন, তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লায়েন্ট এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা একটু বলেন স্যার। আমি অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট আর একটা ক্লায়েন্টের সাথে সরাসরি সংযুক্ত। আমি কিছুক্ষণ পরে মেশ টপোলজি পড়বো, ওইটা তখন পড়তে পারবেন। মাঝখানে কোনো কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় কোনো সার্ভার থাকবে না। লাইক আপনি যদি আপনার লোকাল বাজারে যান, আপনি এই যে মোনালিসা, আপনি একটু এখন আমার কথা শোনেন, আপনারা একটু নোট ফোট কম করেন, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি লোকাল বাজারে যান, লোকাল বাজারে গিয়ে যখন আপনি কেনাকাটা করবেন, তখন আপনি কি করেন? পকেটে টাকা নিয়ে যান, দোকানদারকে সরাসরি টাকা দেন, জিনিসপত্র কিনে নিয়ে আসেন। ক্লায়েন্ট, এটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আপনি একজনকে দিছেন আর একজনের কাছ থেকে নিছেন, এর মধ্যে কোনো কেন্দ্রীয় জিনিসপত্র কোনো টাইমই নাই। কিন্তু আপনি যদি ই কমার্সে মানে কোনো কিছু কিনতে যান, আপনি যখন অনলাইনে কোনো কিছু কিনতে যান, আপনার ব্যাংক থেকে যখন টাকা ট্রান্সফার করবেন আমার ব্যাংকে, বিদ্যাবাড়ির ব্যাংকে, তাহলে ওইটা কি আপনি সরাসরি আমার হাতে দিতে পারবেন? মাঝখানে সেন্ট্রাল ব্যাংক আছে না, বাংলাদেশ ব্যাংক আছে না,
বাংলাদেশ ব্যাংক মনে করেন সার্ভার, বা আপনার বিকাশের যে কোম্পানি সেটা মনে করেন সার্ভার। আপনি আমাকে সরাসরি টাকা দিতে পারতেছেন না, আপনি টাকা দিবেন বিকাশকে, বিকাশ টাকা দিবে আমাকে, মানে একজন মাঝখানে সার্ভিস হোল্ডার চলে আসলো। এই ধরনের নেটওয়ার্ক যদি হয় যে সবগুলা জিনিস আপনি একজনের আমার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারতেছেন না, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। যেমন ফেসবুকে যদি আপনি আমাকে একটা হাই লেখেন, সেটা কি আমার কাছে সরাসরি আসবে? না, এটা সরাসরি চলে যাবে ফেসবুক সার্ভারে, ফেসবুক সার্ভার থেকে আসবে আমার কাছে। এটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর যখন আমি সরাসরি একটা মেসেজ আপনাকে দিয়ে দিব একদম মোবাইলে সামহাও কোনোভাবে, এটা হবে কি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এর চেয়ে ভালো বোঝানো আর বুঝাই না বোঝাই, এটা দেখেন বাস টপোলজি। বাসগুলা কেমনে চলে বলেন তো? বাসগুলো এরকম একটা লম্বা হাইওয়ে থাকে না, এই লম্বা হাইওয়ে দিয়ে বাস এরকম চলাফেরা করে, এদিকে যায় এদিকে যায়। আবার এই দিক থেকে অনেকগুলা ছোট ছোট রাস্তা আছে, সেই ছোট ছোট রাস্তাগুলা কি করে, ছোট ছোট রাস্তাগুলা এই এই বড় রাস্তার সাথে মিশে যায়। বড় রাস্তার সাথে কি হয়, মিশে যায়। এরকম হয় না? বাসের কথা চিন্তা করেন, বাসগুলাকে মনে করেন ডাটা, বাসগুলাকে মনে করেন ডাটা। তাহলে ধরেন এর মধ্যে দিয়ে বাস চলাচল করতেছে মানে ডাটা চলাচল করতেছে। আর এইদিকে মনে করেন হাই রাস্তাগুলো হলো কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3। তো এরকম যদি নেটওয়ার্কের মানে কোন একটা নেটওয়ার্কের যদি ধরন এরকম হয় যে একটা কেন্দ্রীয় একটা জায়গা দিয়ে আপনার ডাটা চলাফেরা করতেছে, আর তার সাথে সাথে অন্যান্য ডিভাইস গুলো যোগ করতেছে, অর্থাৎ রাস্তার মতো চিন্তা করেন যে একটা লম্বা রাস্তা বাস যাওয়া আসা করতেছে। বাস মানে হচ্ছে কি যাওয়া আসা করতেছে, মানে ডাটা যাওয়া আসা করতেছে। আর আপনারা যারা বাসের যাত্রী, তারা কি করেন, বিভিন্ন চিপা চিপা রাস্তার মধ্যে দিয়ে আসেন, এসে গলির মধ্যে মুখে দাঁড়ায় থাকেন। বাস আসলে, হাই বাস থামো, আমি অমুক জায়গায় যাব, বাস এসে থেমে যায়, আপনাদের উঠায় নাই। সেম টাইপের কম্পিউটার আর্কিটেকচার যেগুলা, সেগুলোকে বলা হয় বাস টপোলজি। মানে একটা ডাটা প্রবাহিত হওয়ার একটা জায়গা থাকবে, বাইরের নেটওয়ার্ক গুলো সেখানে এসে যোগ হবে। আপনারা আমার মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন যে বাস টপোলজিটা তাহলে কেমন হবে। একটা লম্বা রাস্তা আর চিপা চিপা রাস্তাগুলো এসে যোগ হবে, ক্লায়েন্টরা এসে বাসে উঠবে। এটাও চিন্তা করলে পরের ছবিতে এটা ক্লিয়ার হয়ে যাবে। একটু কথাগুলো বুঝেন, হ্যাঁ, নোট কিন্তু পরেও করতে পারবেন। এই যে দেখেন বাসটা, আমার কথার সাথে কি এই ছবির মিল আছে? আপনারা একটু কমেন্ট করেন, করে একটু বুঝান, বলেন যে আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা। যিনি আর্টস স্টুডেন্ট বলছিল সে নেটওয়ার্কের কিছু বুঝে না, সে কমেন্ট করেন যে আপনি বাস টপোলজিটা বুঝতে পারছেন কিনা। দেখেন তো এটা আপনার বাস্তব জীবনে যে আপনারা বাসে ওঠেন সেটার সাথে মিল আছে কিনা। লম্বা একটা রাস্তায়, ওকে, ভেরি গুড। আছে, তাহলে এটা হলো আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাইলেই হবে যে আমার ওই কম্পিউটার গুলো হচ্ছে একটা লম্বা বাসের সাথে যোগাযোগ, ডাটা গুলো সব সময় এইটা দিয়ে যাওয়া আসা করবে। এটাকে এই জন্য ব্যাকবোন নেটওয়ার্ক বলছে, মানে এটা হলো মেইন নেটওয়ার্ক, মানে মেরুদণ্ড। এটা হলো মেইন নেটওয়ার্ক, ব্যাকবোন নেটওয়ার্ক। এটা যদি মাইর খাই পুরা কানেকশন শেষ। এরপরে আমরা রিং টপোলজি আসবে। আচ্ছা, রিং মানেই বোঝা যাচ্ছে যে এরকম বৃত্তাকার গোল 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 যদি থাকে সেটা হবে রিং। তার মানে হচ্ছে যে আমরা যদি এখানে একটা কম্পিউটার থাকে, এখানে যদি একটা কম্পিউটার, এটা বালিশ খেলা, আমরা বালিশ খেলি না বলেন তো? এই যে আমরা যে মা বোনেরা যে বালিশ খেলি, বালিশ খেলা কিভাবে খেলি? এখানে একজন বসে, 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 তাই না? ধরেন যে এই বালিশ খেলায় আউট বলে কিছু নাই, মানে বাঁশি বাজাইতেছি না। তাহলে বালিশটা কি করবে? এখান থেকে এড়ে দিবে, এখান থেকে এড়ে দিবে, এখান থেকে এড়ে দিবে, এখান থেকে এড়ে দিবে। বালিশ কিন্তু ইনি সরাসরি এনারে ছুটবে না, এটা কিন্তু বালিশ খেলার নিয়ম না। এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনলে এগুলোর বেসিক ক্লিয়ার হবে। আর বেসিক ক্লিয়ার মানে আপনার কমন সেন্স ডেভেলপ হয়ে গেল। আর একটা জিনিস, কমন সেন্স যদি ডেভেলপ হয় তাহলে আর ভুল করবেন না, হ্যাঁ। আর না হলে এগুলো যতবারই পড়েন না কেন, যতই মুখস্থ করার চেষ্টা করেন না কেন, কোনো কাজে দিবে না। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। আর আপনাদের এই মানে বিসিএস এর ক্লাস নিতে আসলে আমার একটু ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আপনাদেরকে একটু বোঝানোর সময় পাওয়া যায়, কারণ 15 মার্ক একটু ডিটেলস পড়ানো যায়। আর এই যে প্রাইমারি ব্যাংক এগুলো 1-2 মার্ক থাকে, এদের দৌড়ায় দৌড়ায় পড়ায় যেতে হয়। একটু বোঝার চেষ্টা করেন তাহলে। এই এই যে যে মা বোনরা বসে আছে বালিশ খেলার জন্য, এটা হলো কম্পিউটার। এরা ধরেন কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4, কম্পিউটার 5। আর বালিশটা হলো ডাটা, বালিশটা হলো
ডাটা। আমি যেভাবে বলি শুধু এইভাবে একটু ইমাজিনেশন আনেন, চিন্তা করেন যে একটা কম্পিউটার, একটা জায়গায় আপনার বালিশ খেলা হইতেছে, মা বোনরা একটা করে কম্পিউটার, সে যে বালিশগুলা ফিকা মারতেছে, এগুলো হচ্ছে ডাটা। তাহলে যখন কোন একটা নেটওয়ার্কের ধরন যদি এরকম হয় যে এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এই জায়গা থেকে এই জায়গায় আসবে, এরকম রিং এর মতো যদি চক্রাকারে ঘুরতে থাকে, এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় রিং টপোলজি। এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় কি? রিং টপোলজি। ক্লিয়ার? রিং টপোলজি ক্লিয়ার? খালি বালিশ খেলার কথা চিন্তা করবেন, করলেই রিং টপোলজি ক্লিয়ার। মনে করবেন মা বোনরা কম্পিউটার আর বালিশটা হলো ডাটা। এই যে দেখেন রিং টপোলজি, এই যে দেখেন রিং টপোলজি। আমি যে কথাটা বললাম সেটার সাথে এটার মিল আছে কিনা একটু যাচাই করে নেন। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে আমি একটু আগায় যাই। এবার স্টার টপোলজি। এবার হচ্ছে স্টার টপোলজি। আচ্ছা, তারাটা কেমন করে আঁকাই বলেন তো? তারাটা এখানে থাকে, তারাটা এইভাবে 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 এইভাবে, মানে তারার আলো তো এইভাবেই ছড়ায় যায়, তাই না? আমি যে আঁকাইছি তারার আলো এইভাবে ছড়ায় না, বলেন তো? হ্যাঁ, তারার আলো তো এইভাবেই ছড়ায়, তাই না? তাহলে এমন একটা নেটওয়ার্ক আমি বানাবো যে নেটওয়ার্কটা তারার মতো দেখা যাবে, তারার মতো দেখা যাবে। তাহলে তারার মতো দেখা গেলে এই নিচে এই কেন্দ্রে একটা জিনিস থাকতে হবে। কেন্দ্রের মধ্যে একটা ধরেন এটা আর একটু কোথায় আঁকাই, কোথায় আঁকাই, কোথায় আঁকাই, এখানেই আঁকাই। ধরেন এই এদিকে দাঁড়াও। ধরেন এই কেন্দ্রের মধ্যে একটা জিনিস আছে, এখান থেকে একটা কম্পিউটার এখানে 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 আছে। তাহলে এই যে এরকম যদি কোনো নেটওয়ার্ক হয়, তাহলে দেখেন সবগুলা কম্পিউটার এ যদি এই C1 যদি সব 1 2 দিছি কেন? এটা হলো 1, এটা হলো ধরেন 2, এটা হলো ধরেন 3, এটা ধরেন 4, এটা ধরেন 5, এটা ধরেন 6। এই যে কম্পিউটার 3, কম্পিউটার 3 যদি কম্পিউটার 5-এর সাথে যোগাযোগ করতে চায়, সে কিন্তু সরাসরি এর কাছে যোগাযোগ করতে পারবে না, কেন্দ্রে এখানে দিয়ে ঘুরে এখানে যোগাযোগ করবে। এরকম এই স্টারে এখানে থাকতে পারে একটা সুইচ, অথবা একটা হাব, অথবা একটা রাউটার। আমরা যে বাসায় রাউটারটা ইউজ করি, এরকম তারার মতো যে মানে যে গঠনটা, যে কেন্দ্রের মধ্যে একটা সুইচ, হাব বা রাউটার কিছু একটা আছে, আর কম্পিউটার গুলো এরকম তারার মতো ছড়ায় ছিটায় আছে, এই ধরনের নেটওয়ার্ককে কি বলা হয়? রিং, সরি, স্টার টপোলজি। আচ্ছা, এখন এখানে যা লেখা আছে এটা রিডিং পড়ে আমার লাভ নাই, এটা আপনারা পড়লেও বুঝতে পারবেন। এই লেকচার শিটটাও আপনাদের কাছে আছে, আপনাদের বই যে লেকচার শিটটা একটা বই আছে না, বইটা নাই আমার কাছে, ওই বইয়ের মধ্যে এগুলা লেখা আছে হুবহুব। আমি লেকচার শিট ধরে ধরে পড়াইতেছি, কিন্তু আমি আবারও আপনাকে বলতেছি, আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে আপনাদেরকে বুঝানো। পড়াটা আপনাদের পড়তে হবে। বিসিএস ক্যাডার হবেন ভাই, এত সহজ কথা না, এত সহজ না। আপনাকে এতটুকু স্মার্ট হইতে হবে, এতটুকু কম্পিটিটিভ হইতে হবে, এতটুকু যোগ্যতা রাখতে হবে যে আমার যে কম্পিটিশন আছে, যারা আমাকে আমার সাথে কম্পিট করবে, তাদেরকে আমি কম্পিট করে তাদেরকে ওভারকাম করে আমার ক্যাডার হইতে হবে। সো দ্যাট মানে যদি যদি মনে করেন একটা টিচার আসবে আপনাকে নোট করে দিবে সুন্দর করে, সেই নোটটা আপনি পড়বেন, পড়ে আপনি ক্যাডার হয়ে যাবেন, আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। এইরকম যদি কেউ নোট সরবরাহ করা হয়, কোনো তাবিজ বাবা থাকে যারা তাবিজ বিক্রি করে বিসিএস ক্যাডার হওয়ার, তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে বলতেছি, তাদের কাছ থেকে দূরে থাকবেন। যদি তাদেরকে গুরু মানেন, জীবনে ক্যাডার হতে পারবেন না, জীবনেও না। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ক্যাডার হওয়ার যোগ্যতা যদি না আসে, তাও তো ততক্ষণ পর্যন্ত আপনি ক্যাডার হতে পারবেন না। একজন বলতেছে টপোলজি কি? টপোলজি কি মানে হচ্ছে আমি সারা রাত তাকে মানে রামায়ণ পড়াইলাম, এখন ঘুম থেকে উঠে উনি বলতেছে যে রাম আর সীতার সম্পর্ক কি, এটাই তো জানি না। আচ্ছা, টপোলজি হচ্ছে আর্কিটেকচার, গঠন, ধরন, যে নেটওয়ার্কটা কিভাবে গঠিত, কি ধরনের গঠিত, এটাই হলো টপোলজি। কিভাবে গঠিত, তার ধরন, নেটওয়ার্কের কেমন চেহারা, এটাকে আর্কিটেকচার বলে অন্যান্য বিল্ডিং টিল্ডিং এর ক্ষেত্রে। আর হ্যাঁ, টপোলজি হচ্ছে সংগঠন, হ্যাঁ, কিভাবে সেটা গঠিত। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলতেছে স্টার টপোলজি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট থাকে, যা অন্য হোস্ট থাকতে পারে, নেটওয়ার্কের রাউটার, ডাটা, সুইচ কিছু একটা থাকতে পারে, এই ধরনের জিনিসকে স্টার টপোলজি বলে। আপনারা একটু এই যে এটা দেখেন, আমরা নর্মালি বাসায় যে নেটওয়ার্কটা ইউজ করি, সেগুলো নর্মালি আমরা এই যে ছোট ছোট প্যান বা ল্যান যেগুলো ইউজ করি, সেগুলা বাস টপোলজি, স্টার টপোলজি থাকে। এটা কি বুঝতে পারতেছেন ব্যাপারটা? যে রাউটার থাকে, রাউটারের মধ্যে অনেকগুলো পিসির তার দেই, আবার এটা ওয়্যার কানেকশন, ওয়্যারলেস কানেকশন হতে পারে। কারণ নেটওয়ার্ক তো দুই ধরনের, ওয়্যার কানেকশন, ওয়্যারলেস কানেকশন। ওয়্যারলেস হলেও তো একই,
ওয়্যারলেস হইলেও তো সে এইদিকে ডাটা পাঠাইতেছে, এইদিকে ডাটা পাঠাইতেছে, এদিকে ডাটা, এদিকে ডাটা। এ হয়তো তার দিয়ে পাঠাইতেছে, ও হয়তো কম্পিউটারে পাঠাইতেছে, তাই না? ওকে, নাজমুল ইসলাম বলছে আগে ভুল ভুল করতাম, এখন বুঝতে পারতেছি। হ্যাঁ, বুঝে পড়লে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম, তাই না? যেমন আমি একটা কথা বলি, ম্যাথমেটিক্স এর শর্টকাট পড়ায় না অনেকে? আমরা তো অনেকেই ম্যাথমেটিক্স এর শর্টকাট, বড় বড় অঙ্ক 2 সেকেন্ডে ক্লাসে করে মানে নাচতে নাচতে বাসায় চলে যাই, টিচার আমার বিশাল মানে কবিরাজি শিখিয়ে দিছে, আমি ম্যাথের বস হয়ে গেছি। ভাইরে ভাই, একটা ক্লাসে 5টা ম্যাথ পড়ায়, ওই 5টা ম্যাথের ম্যাজিক আপনার মনে থাকবে, কিন্তু যখন আপনি 200 মার্কের পরীক্ষার হলে ঢুকবেন, তখন তো আপনি 5টা ম্যাথ শিখে যাবেন না, আপনি 5,000টা ম্যাথ শিখবেন। মানে 10,000টা আপনি সাধারণ জ্ঞান শিখবেন, 20,000টা আপনি বাংলা ইংরেজি হ্যান ত্যান কত কিছু মাথার মধ্যে নিয়ে যখন যাবেন, তখন আপনাকে কে গ্যারান্টি দিবে যে আপনার ম্যাথের ওই শর্টকাটটা আপনার মনে থাকবে? আপনি যদি ভুলে যান তখন কি করবেন? তখন আপনি কি করবেন? ম্যাথটা জিহ্বায় কামড় দিয়ে বের হয়ে চলে আসতে হবে। এই জন্য আমি সবসময় বলি, ম্যাথ আগে আপনি বেসিক করা শিখবেন, তারপরে আপনি পারলে শর্টকাট মুখস্থ করবেন, না হলে শর্টকাট মুখস্থ করার দরকার নাই। কারণ হচ্ছে যে পরীক্ষার হলে এই পরিমাণ টাইম থাকে, যদি কেউ ঠিক মতো দিতে পারে ম্যাথ, সে শর্টকাট ছাড়াই করে করে শেষ করতে পারবে, তারপরেও টাইমের অভাব পড়বে না যদি আপনি পরীক্ষা এইভাবে দিতে পারেন। তাহলে এটা হলো বেসিকটা শেখার পরে আপনি যদি, আপনার যদি সেই শর্টকাটটা মনে থাকে, তাহলে তো ভেরি গুড, মনে থাকলে তো খুবই ভালো, তাহলে দিলেন। আর মনে না থাকলেও আপনি সেটা অ্যানালাইসিস করে উত্তরটা দিয়ে আসতে পারবেন। আমি যে কথাগুলো বলি এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বাস্তব কথা, সুন্দর কথা, এবং এই কথাগুলো খুবই দামি কথা। আর বাংলাদেশের মানুষের একটা বড় প্রবলেম, চামড়ায় প্রচুর অ্যালার্জি। এদেরকে আপনি উচিত কথা বললেই ঘা লাগবে, ভালো লাগবে না। এদেরকে আপনি যত মিথ্যা প্রলোভন দেখাবেন, যত বেশি মানে মোটিভেশন দিবেন, ইয়েস তুমিও পারবে, তুমি কিছুই পারো না, তাতে কি হয়েছে, তুমিও ক্যাডার হয়ে যাবা, তোমার জন্যই ক্যাডার, ধরে রেখে দিছে, কোনো ব্যাপার না, দেখবেন সবাই আপনার পিছনে হই হই করবে। কিন্তু আলটিমেটলি এসব মোটিভেশন দিয়ে কাজ হবে না। আপনার প্র্যাকটিক্যাল জিনিস বুঝতে হবে যে আপনি কাদের সাথে প্রতিযোগিতা করবেন, আপনি কোথায় যেতে চাইতেছেন, সেই রাস্তাটা কতটুকু কঠিন, সেটা আপনার বুঝে তারপরে আপনার সেখানে যাইতে হবে। মোটিভেশন দেওয়া ভালো, কিন্তু মিথ্যা আশা যারা দিবে তাদের কাছ থেকে দূরে থাকবেন। ঠিক আছে, এখন হচ্ছে ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজি বোঝাই যাচ্ছে। আচ্ছা, অনেকেই আমার প্রশংসা করতেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, কিভাবে পড়া উচিত ইনশাল্লাহ ক্লাসে যদি সময় শেষে পাই, আমার যদি মনে থাকে আমি বলবো, না হলে আপনারা একটু মনে করাই দিন। আচ্ছা, এই যে ট্রি টপোলজি, ট্রি টপোলজি মানে এই নামটা শুনেই বোঝা যাচ্ছে ট্রি মানে গাছ, মানে গাছের মতো টপোলজি হবে। তাহলে গাছের মতো টপোলজি মানে কি? মানে হচ্ছে ধরেন এই গাছগুলা কিরকম থাকে, এরকম একটা লম্বা কাণ্ড থাকে, তারপরে এখানে একটা শাখা শাখা থাকে, তারপরে এখানে কিছু প্রশাখা থাকে, তাই না? এরকম একটা প্রশাখা থাকে। হ্যাঁ, তাই না? এরকম এরকম যদি কোনো নেটওয়ার্ক হয়, সেই নেটওয়ার্কটাকে আমরা কি বলবো? ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজি কিন্তু এক ধরনের হাইব্রিড টপোলজি হয়ে যাচ্ছে, হাইব্রিড টপোলজি হয়ে যাচ্ছে, তাই না? কারণ এই লম্বা এটা কি হইতেছে, এটা একটা বাস হচ্ছে না, এটা একটা বাস হইতেছে না। আর এখানে যে ধরেন একটা বিন্দু থেকে অনেকগুলা গাছ পাতা আছে, এটা একটা স্টার হইতেছে না। হ্যাঁ, আবার এটা একটা বাসের মতো দেখা যেতেছে। তাহলে এরকম যদি কোনো টপোলজি থাকে, তাহলে গাছের মতো শাখা প্রশাখা জুড়ে থাকবে, সেটাকে বলা হয় ট্রি টপোলজি। আমরা একটু কিছুক্ষণ আগে গেলেই বুঝতে পারবো। এই যে দেখেন, ট্রি টপোলজি, এই যে দেখেন, আমি যে কিছুক্ষণ আগে বললাম, এইটা কিন্তু আপনাদেরকে পারসেপশন ক্লিয়ার করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা বাস না, এটা একটা বাস না বলেন? এই যে চিপা চুপা দিয়ে ক্লায়েন্টরা এসে ঢুকতেছে না? হ্যাঁ, তারপরে দেখেন, এটা একটা সুইচ বলেন, রাউটার বলেন, হাব বলেন, যাই বলেন, এখান থেকে এইভাবে 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 কানেকশন হচ্ছে না? এটা একটা স্টার টপোলজি না? এটা দেখি চেহারা দেখেই বুঝতে হবে, এই যে ব্যাকবোন কেবলও আছে, তার মানে ট্রি টপোলজি এক ধরনের হাইব্রিড টপোলজি, মানে দুই ধরনের টপোলজি মিলা একটা টপোলজি হয়েছে, গাছপালার মতো যেটা দেখা যাবে, সেটা হবে হচ্ছে ট্রি টপোলজি। এরপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি, মেশ টপোলজি জিনিসটা কি? মেশ টপোলজি জিনিসটা কি? আমি যদি রিং টপোলজিটা দেখি, দেখেন রিং টপোলজিতে কি ছিল বলেন তো? রিং টপোলজিতে ছিল মা বোনেরা বালিশ টিকাইতে পারতো শুধু পাশের জনকে, তাই না? এরকম ছিল না? C1, C2, C3, C4, C5, C6। তাহলে দেখেন
এই C6 সরাসরি C2 কে কিন্তু দিতে পারতো না, C2 কে দিতে পারতো না, দিতে হয়তো আইদার ওকে এদিক দিয়ে ঘুরে দিতে হতো, নাইদার ওকে একে এদিক দিয়ে ঘুরে দিতে হতো। এই ধরনের টপোলজি ছিল রিং টপোলজি, তাই না? তাহলে রিং টপোলজি যদি হয়, কিন্তু রিং টপোলজিটা যদি আরেকটু আপগ্রেড করি, এই মা বোনকে যদি স্বাধীনতা দিয়ে দিই, যে মা এই আপা বা মা খালা, আপনি বালিশ যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, তাহলে এ কি করবে? এ মন চাইলে একেও দিতে পারবে, মন চাইলে একেও দিতে পারবে, মন চাইলে একেও দিতে পারবে, মন চাইলে এর সাথে তো আছেই, মন চাইলে একেও দিতে পারবে। তাহলে এরকম এও যদি একেও দিতে পারবে, একেও দিতে পারবে, একেও দিতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার সাথে কানেক্টেড থাকে, সরাসরি কানেক্টেড, এরকম জিনিসকে আমরা বলি মেশ টপোলজি। অর্থাৎ মেশ টপোলজি মানেটা কি? মেশ টপোলজি মানেটা কি বলেন তো? মেশ টপোলজি মানে হচ্ছে রিং টপোলজিতে হায়ার টপোলজি। রিং টপোলজি যেরকম ঘুরে ঘুরে দিত, মেশ টপোলজি প্রত্যেকের সাথে প্রত্যেকেই যোগাযোগ করতে পারতেছে। এটা একটু সামনে দেখলেই বুঝতে পারবেন। দেখেন, বুঝতে পারছেন? দেখেন এই নোড, নোড মানে যে বলছিলাম, যে প্রথমেই বলছিলাম নোড মানে হলো গিট টু, ধরেন এই যে নোড 1, সে সবগুলোর সাথে কানেক্টেড, 1-এর সাথে 2-এর সাথেও কানেক্টেড, 3-এর সাথে, 4-এর সাথে, 5-এর সাথে, সবার সাথে কানেক্টেড। এরকম টপোলজি যদি হয় মেসি, একটু এইভাবে মনে রাখবেন, মেসি কানেকশন। মেসি মানে কি? আওলা জলা কানেকশন, তাই না? এটা একটা আওলা জলা কানেকশন না? তার দিয়ে একদম কাটাকাটি করে শেষ। এতক্ষণ যতগুলো কানেকশন ছিল সেগুলো খুব সুন্দর দেখা যাইতেছিল না? একটা ভালো ভালো চেহারা ছিল, এখন দেখেন মেসি হয়ে গেছে। মেসি মানে কি? মেসি মানে হচ্ছে, আমরা কি বলেন, আওলা জাওলা, এই চুল টুল ঠিক নাই, তারের শেষ নাই, এরকম কানেকশনকে মেশ কানেকশন বলে। এরপরে আরেকটা টপোলজি থাকবে হাইব্রিড টপোলজি। যে কোনো দুই বা ততোধিক মানে টপোলজি যদি এক জায়গায় যোগ দিই, সংগঠন যদি একসাথে যোগ দিই, তাহলে সেটা হবে হাইব্রিড টপোলজি। সেটা কি টপোলজি হবে? হাইব্রিড টপোলজি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মেশ টপোলজি, ইয়েস। আপনি যে এটা বলতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, উম্মে সুফিয়া। আমি এটাই বলতাম যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক একটা মেশ টপোলজি, এক ধরনের মেশ টপোলজি। কিন্তু সেটা যেহেতু ওভার দা ইন্টারনেট, আমাদের ইন্টারনেট কানেকশনের মাধ্যমে হয়, সুতরাং এটার মধ্যে এটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। বাংলাদেশে যত টপোলজি আছে, পৃথিবীতে যত টপোলজি আছে, সব হচ্ছে হাইব্রিড টপোলজি। বুঝতে পারছেন? এইটা পিয়ার টু পেয়ার কম্পিউটার যদি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতো, তাহলে আপনার মেশ টপোলজি হইতো। কিন্তু এখন মেশ টপোলজি হচ্ছে না, কারণ আপনার বাসায় আপনি যে কম্পিউটার থেকে আমার বাসার কম্পিউটারে যোগাযোগ করবেন, আপনার বাসার কম্পিউটার স্টার টপোলজি ইউজ করতেছে, একটা রাউটারের সাথে আরো জিনিস তিনি যোগ দিতেছে না? তাহলে আপনার তো স্টার টপোলজি, আবার আপনি আমার সাথে যোগাযোগ করতেছেন, মেশ টপোলজি হচ্ছে না। এটা একটু জাস্ট এইটুকু বুঝলেই হবে। এটা হচ্ছে দেখেন হাইব্রিড নেটওয়ার্ক। এই যে দেখেন, এর মধ্যে একটা রিং টপোলজি আছে, আবার এখানে একটা স্টার নেটওয়ার্ক আছে, আবার এটার সাথে এইটা একটা বাস নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত আছে। এই ধরনের বিভিন্ন নেটওয়ার্ক যখন একসাথে আর একটা সংযোগ হবে, একে হাইব্রিড নেটওয়ার্ক বলবে। সোজা কথা, হাইব্রিড জিনিস আমরা কি সবাই জানি। আচ্ছা, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমি অনেক বক বক করছি, অনেক কিছু বুঝাইছি, বহুত কিছু বলছি। এবার আপনারা একটু আমাদেরকে, হ্যাঁ শঙ্কর, আপনারা একটু আমাকে হেল্প করবেন এই কোশ্চেন গুলোর উত্তর দিয়ে। লেয়ান কিসের সাথে রিলেটেড? লেয়ান অবশ্যই নেটওয়ার্কের সাথে রিলেটেড। ভেরি গুড, অনেকেই উত্তর দিছে। স্বল্প দূরত্বের নেটওয়ার্ককে কি বলা হয় বলেন? স্বল্প দূরত্বের নেটওয়ার্ককে কি বলা হয়? এখানে যতগুলো নেটওয়ার্ক আছে, তার মধ্যে সবচেয়ে ছোট নেটওয়ার্ক কোনটা? সবচেয়ে ছোট নেটওয়ার্ক হচ্ছে ল্যান। সেটা কয় মিটার? 100 মিটার পর্যন্ত। এখানে যদি প্যান থাকতো তাহলে কোনটা দিতাম? যদি এই যে ভ্যানের জায়গায় প্যান থাকতো তখন কি দিতাম? এই জায়গায় যদি প্যান থাকতো তখন কি দিতাম? হ্যাঁ, এইভাবে বুঝতে হবে, শুধু মুখস্থ করে গেলেই হবে না। যে ল্যান আসছে, আমি এটা আমি এমন ভাবে পড়লাম আমার মুখস্থ হয়ে গেছে। বিসিএস এ ফুট করে ওর মধ্যে এই অপশনের মধ্যে প্যান ঢুকিয়ে দিছে, আপনারা প্যানই দেখলেন না, বিসমিল্লাতে ল্যান কমন পড়ে গেছে, আলহামদুলিল্লাহ দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল আপনার? কি হয়ে গেল বলেন? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। আপনার কোশ্চেন ভুল হয়ে গেল। আর দেখেন, মজার বিষয় দেখেন, আপনি একটা জানা জিনিস যদি ভুল করেন তাহলে আপনার লসটা কোথায়? জানা জিনিস খুব সিরিয়াসলি চিন্তা করবেন, জানা জিনিস ভুল হলো, আপনি কয় মার্ক পিছে পড়লেন বলেন?
একজন বলছে -0.5। দেখছেন আপনারা কত মানে চিন্তা ভাবনায় আছেন, -0.5 তো বাদ যাচ্ছে, আর আপনাদের জানা ছিল না, ওখানে 1 চলে গেল, দেয়ার মার্ক শেষ। এই যে 1.5 মার্ক কাটা। আপনার কি মনে হয় যে বিসিএস এর মতো একটা প্রতিযোগিতামূলক কোশ্চেন মানে পরীক্ষায় দেয়ার মার্ক যদি পিছিয়ে পড়েন, আপনার কোনো ভবিষ্যৎ আছে? ভবিষ্যৎ নাই। এই মার্কটা উঠাইতে হলে আপনার আরো 2টা কোশ্চেন সঠিকভাবে উত্তর দিতে হবে, তবেই আপনি পজিটিভ মার্কে যাবেন। একটা দিলে কিন্তু পজিটিভ মার্কে যাবেন না। এরপরে একটা উত্তর দিলেন, 1 মার্ক কাটা গেল, -1 প্লাস 1, এখনো -0.5 আছে। এরপরে আরেকটা সঠিক উত্তর দিতে হবে, তারপরে আপনি পাবেন হচ্ছে পজিটিভে যাইতে। তাহলে এখন চিন্তা করেন, কেউ যদি 20টা কোশ্চেন ভুল করে, তাহলে তার ওই 20টা কোশ্চেনের ক্ষতি উঠাইতে হলে কতগুলা কোশ্চেন আবার ঠিক করতে হবে? 40টা কোশ্চেন, চেইন রিয়াকশন। 40টা কোশ্চেনের উপরে আবার ঠিক করতে হবে। 40টা কোশ্চেন যদি ঠিক করেন মানে 0.5 করে, তাহলে দেখা গেল যে আপনার ওখানে 10 মার্ক আপনার পজিটিভ। 10 মার্ক পজিটিভ। আপনি 20টা ভুল করছেন, 40টা ঠিক করছেন, 60টা কোশ্চেন শেষ। আর 140টার মধ্যে আপনি কি করবেন? আর আপনার প্রতিযোগী যারা, তারা তো আর ওই প্রাইমারি মাস্টারি পরীক্ষা দিয়ে আসে নাই, তারা সবাই বিসিএস এর জন্য প্রিপারেশন নিছে। সো দ্যাট বি কেয়ারফুল। পরীক্ষার হলে যার মাথা যত ঠান্ডা থাকবে, যার দৃষ্টিশক্তি যত ওয়াইড হবে, সে তত ভালো করবে। জানা, এই জানা জিনিসের মধ্যে থেকেই ভুল করে মানুষ ক্যাডার হয়, ক্যাডার হওয়ার দৌড় থেকে দূরে চলে যায়। এগুলো খুব সাবধান থাকবে। সহজ জিনিস পাইলেন, ধুম করে উত্তর দিয়ে দিলেন না, কখনোই এটা করবেন না। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার গুলোকে কি বলা হয়? আমি বলছিলাম ক্লায়েন্ট বলা হয়। ক্লায়েন্টের আরেকটা নাম দিছিলাম, ক্লায়েন্টের আরেকটা নাম দিছিলাম। এই যে একটা ভুল গেলে 1.5 মার্ক হয়, এত ভয় দেখালাম, এগুলো নিয়ে আবার ডিমোটিভেটেড হয়েন না। এটা আপনাকে বললাম হচ্ছে সাবধান থাকার জন্য। হোস্ট নয়, হোস্ট নয়, ওয়ার্ক স্টেশন বলা হয়। যিনি হোস্ট দিতেছে তিনি ভুল করতেছে, হোস্ট না, ওয়ার্ক স্টেশন বলা হয়। হয় হয় তাই সে ক্লায়েন্ট, নতুবা ওয়ার্ক স্টেশন। ওই লেকচারের মধ্যে লেখা আছে, আপনি একটু পিছনে গিয়ে বুঝাইন। এগুলো আপনাকে বললাম কেন? যে আপনারা যেন সাবধান থাকেন, ডিমোটিভেটেড না। ভয় পাওয়ার কিছু নাই। আপনার 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 আমার মতো মানসিক ক্যাডার হয়, ভয় পাওয়ার কি আছে? বুকে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে বা সৃষ্টিকর্তার উপর ভরসা করে আগিয়ে যাবেন। না, হোস্ট না, এটা হোস্ট। সার্ভের সাথে যে সকল কম্পিউটার যুক্ত থাকে তাদেরকে ক্লায়েন্ট বলে। এই যে এখানে দেখেন, এই যে আমি বলছিলাম, এটা বলছিলাম, এখানে দেখেন ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন বলা হয়। ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন বলা হয়, যাদের ভুল ছিল তারা একটু ওখানে গিয়ে ঠিক করে নিয়ে নিন। আচ্ছা, এরপরে দেখেন নেটওয়ার্ক ডিভাইস, তাই না? এতক্ষণ তো আমরা নেটওয়ার্ক পড়লাম, যে নেটওয়ার্ক কি জিনিস, নেটওয়ার্কের গঠন কিরকম হয়, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এগুলো তো আমাদের পড়া শেষ। যিনি সবচেয়ে কম বুঝেন তিনি উত্তর দিবেন। এগুলোর মধ্যে কোনো জায়গায় আপনার প্রবলেম আছে? বোঝার কোনো ঘাটতি আছে? আচ্ছা, ঘাটতি নেই। এখন কথা হচ্ছে যে আমি বুঝলাম যে বিল্ডিং কিভাবে বানায়, বিল্ডিং এ কি কি থাকে, বিল্ডিং এর গঠন কেমন হইতে পারে, একটা দোতলা বিল্ডিং এ বিভিন্ন ডিজাইন, আর্কিটেকচার, বিভিন্ন কিছু হইতে পারে। সব শেষ। এখন আমার বিল্ডিং বানাইতে হবে না? বিল্ডিং বানাইতে হবে না। কি দিয়ে বানাবো? ইট লাগবে, রড লাগবে, তারপরে কি মানে কর্মী লাগবে, সিমেন্ট লাগবে, আরো অনেক কিছু লাগবে। সেগুলো এখন কি, এই যে একটা নেটওয়ার্ক যে আমি বানাবো, এই নেটওয়ার্কের উপকরণ, নেটওয়ার্কের ডিভাইস গুলা কি কি, সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। এখানে বলা আছে কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ কম্পিউটার ছাড়াও আরো আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগে। সেই যন্ত্রপাতি গুলা কি কি লাগে সেগুলো আমরা এখন পড়বো। প্রথমেই দিছে ল্যান কার্ড বা এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা হচ্ছে ওই যে আপনার পিসির মধ্যে আপনি যে এই যে RJ45, RJ45 রেডিও জ্যাক 45 যেটা আপনি লাগান, এই যে এরকম একটা চার কোনা একটা ইয়ে থাকে, তার মধ্যে এরকম 6টা তার থাকে, এটা যে লাগান, ওইটা হচ্ছে এনআইসি বলে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। এই কার্ডের কাজ কি? এই কার্ডের কাজ হচ্ছে এই যে রাউটার থেকে যে তথ্য আসতেছে, রাউটার থেকে যে তথ্যটা পিসিতে ঢুকতেছে,
পিসিতে ঢুকতেছে, এটার মধ্যে সংযোগ স্থাপন করা, সংযোগ স্থাপন করা। এটা ওয়ান টাইপ অফ মানে মোডেমের মতো কাজ করে। কানেক্টর না, কানেক্টর না, এটা একটা ডিভাইস। এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, ফার্মওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, বিভিন্ন ডিভাইস থাকে, আইসি টাইসি এগুলো থাকে। সেটা হচ্ছে ল্যান। প্রথমে আমার ল্যান কার্ড লাগবে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগবে, তারপরে মডেম লাগবে, তারপরে রিপিটার লাগবে, হাব লাগবে, ব্রিজ লাগবে, রাউটার লাগবে, গেটওয়ে লাগবে। সবকিছু লাগতেও পারে, নাও লাগতে পারে। এগুলো হচ্ছে নেটওয়ার্কের ডিভাইস, এগুলো একটা একটা করে আমরা পড়বো। দেখেন মোডেম, মোডেম, এই মোডেম মানে কি? মোডেম একটা মোডেম, এই মডুলেটর, মডুলেটর এবং ডিমডুলেটর এই দুইটা শব্দ থেকে আসছে। মডুলেশন করা মানে কি? মডুলেশন, মডুলেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ফর্ম, চেঞ্জ অফ ফর্ম মানে একটা ফরমেশন চেঞ্জ করে দিবে, ফরমেশন চেঞ্জ করে দিবে। আচ্ছা, আমি একটা বাস্তব উদাহরণ দিই। আপনারা মনে করেন যে গ্রামে যারা বড় হয়েছেন, তারা গ্রামে ওই যে আম কুড়ানোর দিন, মানে যখন ছোট ছোট আম, কাঁচা আম হয়, তখন ছুরি টুরি বানায় নিয়ে মানুষের বাসা থেকে আম পাইরে ঝালা দিয়ে খাইতাম না? আমরা যারা গ্রামে আছি তারা হয়তো খাইতাম, তাই না? তো এই যে আমের সময় আসা মানে ছোট বাচ্চা পোলা বানের কি, মানে ছুরি বানানোর ধুম পড়ে যেত। লোহা টোহা যেখানে পাই মায়ের ওখান থেকে চুরি চামারি করে নিয়ে কামার বাড়ি গিয়া লোহা দিয়া ছুরি বানায় ফেলতো আম কাটার জন্য। তো ধরেন আপনি খুব দুষ্ট একটা বাচ্চা, আপনার বাপের একটা দাও ছিল, দা, দা তো বোঝেন, কোপাই যে এগুলো দা, সেই দা ছিল, সেটা চুরি করে নিয়ে কামারের কাছে চলে গেছেন, গিয়ে কামারে বলছেন যে ভাই, এই যে আমার একটা ছুরি বানায় দাও, আম কাটার ছুরি। আমার আরো বন্ধু বান্ধব আছে 10 জন, সবাই একটু এইখান থেকে বানায় দাও, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ওই দাটা নিয়ে কামারে গেলেন, কামার ওটা পোড়া দিয়ে সুন্দর করে দাঁড়ে ছুরি, ছোট ছোট আম কাটার ছুরি বানায় পাঠিয়ে দিল। আপনি যখন বাসায় আসছেন, তখন আপনার বাপ আপনার কানের নিচে দুইটা চটকানা মারছে, আর বলছে এখন বাসা থেকে বেরোবি, আমার দা যদি নিয়ে না আসোস, তাইলে তোর আমি বাসা থেকে একদম, মানে জীবনে আর আমার বাসায় ঢুকতে পারবি না। আপনি কাঁদতে কাঁদতে আবার চলে গেলেন কামারের কাছে, গিয়ে বললেন যে ভাই, কামার ভাই, আমারে তো বাপ বাসা থেকে বের করে দিছে, আমারে আবার দাটা বানায় দাও। কামার তখন আবার আপনার ছুরিগুলা নিয়ে পোড়া দিয়া আবার দা বানায় দিল। এই যে প্রথম ক্ষেত্রে কামার যে আপনার দাটা ভেঙে ফেললো, সে মডুলেট করে ফেললো, অন্য একটা ফর্ম বানাইলো। আবার দ্বিতীয় ক্ষেত্রে সে আবার অন্য একটা ফর্ম থেকে আগের জায়গায় ফিরে নিয়ে গেল, এটা হচ্ছে ডিমডুলেশন হয়ে গেল, মানে আগের জায়গায় চলে আসলো, আগের জায়গায় চলে আসলো। মডুলেশন এবং ডিমডুলেশন নিয়ে আমার একটা সুন্দর লেকচার ছিল, ওইটা আমি এখানে উঠাইতে ভুলে গেছি, যদি দিতে পারতাম ভালো হতো। দেখেন, কম্পিউটার, পিসি, পিসি এর ভাষা কি? এর ভাষা কি বলেন তো? এর ভাষা কি? এর ভাষা ডিজিটাল না? 01010101, এটা না? এর ভাষা হলো এটা বাইনারি, তাই না? আর আমি যখন এরকম তারের মধ্যে দিয়ে যখন আর একটা কম্পিউটারকে যোগাযোগ করব, আর একটা পিসি কে যখন এরকম তারের মধ্যে দিয়ে যোগাযোগ করব, এই তারের মধ্যে দিয়ে কি 01 যায় না ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় বলেন তো? এই তারের মধ্যে দিয়ে যায় হলো এরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল, এরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়, তাই না? ইলেকট্রিক্যাল সিগন্যাল যায়। তাহলে, তাহলে এখন চিন্তা করেন যে কম্পিউটারে যদি এই তারের মধ্যে সরাসরি 0101 পাঠায়, এই পিসির কাছে কিন্তু আসবে না, আসবে না। তাহলে কি করতে হবে? এর মাঝখানে একটা যন্ত্র থাকতে হবে, ওই কামারকে থাকতে হবে। এর মাঝখানে কে থাকতে হবে? কামার, ওই কামার ব্যাটারে থাকতে হবে। এই কম্পিউটার 0101 বলবে, ও এটাকে এরকম করে কনভার্ট করবে, তাই না? তাই করবে না? যে অর্থাৎ এই পিসির ডিজিটাল সিগন্যালকে এই কামার বা মোডেম, মডুলেটর, মডুলেটর অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করবে। এখন ভেরি গুড, এই তারের মধ্যে দিয়ে অ্যানালগ সিগন্যাল সুন্দর করে এই কম্পিউটারের কাছে আসলো, এসে যখন এই কম্পিউটারকে এই অ্যানালগ সিগন্যাল ঢুকলো, এই কম্পিউটার আর বুঝবে না, আর বুঝবে না। কেননা ও বোঝে 0101। তাহলে এখানে আর একজন কামার থাকতে হবে, যে এরকম এরকম পেছানো পেছানো সিগন্যাল এর মধ্যে ঢুকবে, ও 010101 এগুলা কম্পিউটারের মধ্যে বের করে দিবে, তাই না? তাহলে কি হয়ে গেল দেখেন, এই ডিজিটাল সিগন্যালকে এই অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করলো, এটা হলো মডুলেশন। এটা হচ্ছে এমও
ডি, বি না ডি, মডুলেশন। আর এই মডুলেশনের উল্টা কাজটা করলো, এটা হলো ডি মড, এটা হলো ডি মডুলেশন করলো। এটা মফ কেন, ডি, ডি মডুলেশন করলো, তাই না? এই যে মডুলেশন এবং ডি মডুলেশন, এখন এ তো এর কাছে পাঠিয়ে দিতে পারলো, এখন যদি আবার এ এইদিকে পাঠাইতে চায় তাহলে কি হবে? সেম প্রসেস হবে। সেম প্রসেস হবে কি, এ 0 1 0 1 তাহলে এখানে আর একটা মডুলেটর লাগবে, সেই মডুলেটর এটাকে এরকম ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে। আর এখানে এসে আবার এই ইলেকট্রিক্যাল সিগন্যাল আর একটা ডিমodulationের মধ্যে ঢুকবে, ডি মোডের মধ্যে ঢুকবে, ঢুকে আবার 0 1 0 1 পরিণত হবে। অর্থাৎ সংযোগ একদিকে আর দুই দিকে যদি করতে চাই, এইদিকে আর এইদিকে ডাবল সংযোগ করতে হলে এখানে একটা মোড থাকবে, আবার ডি মোড থাকবে, তাই না? আবার এখানে একটা মোড থাকবে, আবার ডি মোড থাকবে, তাই না? তার মানে কি, এই যে মোড আর ডি মোড মিলে হলো মোডেম, 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 মোডেম। তার মানে কি, আমি যদি PC1 থেকে PC2 এর যোগাযোগ চাই, PC1 থেকে এই PC1, তাহলে এখানে একটা মোডেম লাগবে, সে ওগুলোকে অ্যানালগ থেকে ডিজিটাল বানাবে। এইদিকে ডিজিটাল, এদিকে থাকবে হচ্ছে ডিজিটাল, এদিকে হয়ে যাবে অ্যানালগ। আবার এইদিকে যদি অ্যানালগ ঢোকে, এইদিকে হয়ে যাবে ডিজিটাল, তাই না? আবার এর মধ্যে তারের মধ্যে দিয়ে এটা যাবে, এখানে আরেকটা, এটা মুছে যায় কেন, এখানে আরেকটা ডি মোড থাকবে, মোডেম থাকবে, এমও ডি ই এম, মোডেম থাকবে। তারপরে এখানে একটা পিসি থাকবে। এখন এদিকে অ্যানালগ, এদিকে ডিজিটাল হবে, এদিকে ডিজিটাল, এদিকে অ্যানালগ হবে, সুন্দরভাবে পিসি একটার সাথে আর একটা যোগাযোগ করতে পারবে। এটা হচ্ছে, তাহলে মোডেমের কাজটা কি? মোডেমের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা, অথবা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা। এটাকেও আপনি বুঝতে পারছেন কিনা তাই বলেন। কারণ কম্পিউটারের ভাষা 0 1, আর ইলেকট্রিক্যাল সিগন্যাল তারের মধ্যে দিয়ে যায়, সেটা হলো অ্যানালগ সিগন্যাল। তো দুইটার মধ্যে ম্যাচ করতে হবে, দুইটার মধ্যে কি করতে হবে, ভাবের আদান প্রদান করতে হবে, তাই না? আমি যদি এখন আপনাকে বলি যে নি হাও মিন, নি হাও মিন সারাদিন চিল্লাইলেও আপনি বুঝবেন না আমি কি বলতেছি, কারণ আমি চাইনিজ ভাষায় আপনাকে বলতেছি আপনি কেমন আছেন। তাহলে চাইনিজ ভাষায় যদি আপনাকে বলে আপনি কেমন আছেন, আমি যদি চাইনার মানুষ হই, তাহলে আপনি যখন বলবেন আমি ভালো আছি, তখন সেও আর বুঝবে না। তার মানে মাঝখানে একটা দোভাষী লাগবে, মানে হলো মোডেম লাগবে। সে কি করবে, বাংলাকে চাইনিজে বানাবে, চাইনিজকে বাংলায় বানাবে, তখন আপনাদের দুজনের মধ্যে যোগাযোগ সুন্দর হয়ে গেল। কম্পিউটারের ভাষাও তাই, কম্পিউটারের ভাষা 0 1 0 1, তারের ভাষা হলো অ্যানালগ অ্যানালগ, মানে পেছানো পেছানো, দুইটার মধ্যে কনভার্সন করতে হবে, এই জন্য মোডেমের দরকার হবে। এই যন্ত্রের নামই হলো মোডেম। তাহলে কি, মোডেম একটা কি ধরনের ডিভাইস বলেন তো? ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? সে কম্পিউটারে কি ইনপুট করে না আউটপুট করে? কম্পিউটার দুইটাই করে। সে কম্পিউটারের দিকেও তথ্য দেয়, কম্পিউটার থেকে বাইরেও তথ্য দেয়। তাহলে সে দুইটাই ডিভাইস, তাই না? কারণ একবার সে কম্পিউটারের ভিতরে তথ্য ঢুকায়, আবার সে কম্পিউটার থেকে ভিতরে বের করে নিয়ে যায়, কিছুক্ষণ পরেই দেখাইলাম। তো এটা এতদিন আপনারা যারা এই মোডেমের কার্যপ্রণালীটা বুঝেন নাই, তারা কিন্তু এটা মুখস্থ করছেন, কিন্তু আজকে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। এরকম যদি কেউ থাকেন, লজ্জা শরম ফালায় দিয়ে একটু বলেন যে স্যার এর আগে আমি মুখস্থ করছি, আজকে আমি বুঝলাম যে মোডেম কিভাবে ইনপুট আউটপুট। এটা লজ্জা পাওয়ার কিছু নাই। এই যে মোডেমের একটা ছবি দিয়ে দিছে, এগুলো আর আমি নাই পড়লাম, এখানে এই যে এটাই বলছে যে টেলিফোন লাইনের মধ্যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে বলে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে বলে, এগুলোই বলছে। আবার একটা কোয়েশ্চেন আসতে পারে যে মোডেম কি ধরনের ডিভাইস? মোডেম কি ধরনের ডিভাইস? বিভিন্ন ধরনের, ডিজিটাল, অ্যানালগ, হ্যান ত্যান, একটা একটা অপশন থাকবে কনভার্সন ডিভাইস। তো আপনি কোনটার উত্তর দিবেন? কনভার্সন বলবেন না, কারণ মোডেম তো কনভার্টই করে, এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তরিত করে। এরকম কোশ্চেনও আসতে পারে যে মোডেম কি ধরনের ডিভাইস? মোডেম একটা কনভার্সন ডিভাইস, ইয়েস। এরপরে হাব, ওই যে স্টার টপোলজির মধ্যে, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। স্টার টপোলজির মধ্যে, স্টার টপোলজির মধ্যে কি থাকে বলেন তো? যে একটা কেন্দ্রীয় নেটওয়ার্ক থাকে, সেটাকে হাব বলে। আচ্ছা, এই হাবটা হচ্ছে, এই হাবটা হচ্ছে এরকম ধরেন একটা হাব। তাহলে এই হাবের সাথে আমার এই যে C1, C2, C3, C4 এরকম
অনেকগুলো কম্পিউটার ধরেন যোগাযোগ আছে, এটার নাম হলো হাব, এটার নাম হলো হাব। এই সি ফোর ধরেন এই C2 কে বলবে যে আই লাভ ইউ, আই লাভ ইউ। তাহলে C4 তো এর সাথে সরাসরি যোগাযোগ নাই। C4 এই হাবের কাছে বলে দিবে যে তুই গিয়া বল C2 কে, মানে বল যে আই লাভ ইউ, তাই না? তখন এই C2 এই হাব কি করবে, হাব এখানে এসে বলবে C4 বলছে আই লাভ ইউ, হাব একে বলবে C4 বলছে আই লাভ ইউ, একেও বলবে C4 বলছে আই লাভ ইউ। তখন এই যে এই চিন্তা করবে, আরে C4 হলো আমার নাতি, ও কেন আমাকে আই লাভ ইউ বলবে, ওটা এটা কাটা, ও এটা ভুল কথা বলছে, তাই না? এ বলবে যে আরে C4 তো আমার ভাগ্নে, ও কেন আমার আই লাভ ইউ বলবে, তার মানে এটা কাটা। আর এই C2 বলবে আরে ও তো আমার মামাতো ভাই, আমাকেই তো আই লাভ ইউ বলবে, তাই না? ঘটনাটা কি হয়ে গেল বলেন? ও যে আমার তো মামাতো ভাই, ওই তো আমাকে আই লাভ ইউ বলবে, আর কারে বলবে? আমরা তো আছি এই কয়জন। তাহলে হা বলে এরকম বোকা একটা ড্যাশ, বোকা ধরনের, বোকা ধরনের একটা লোক, সে সবাইকেই বলে দেয়। আর যদি এটা সুইচ হইতো, আর এই বেটা যদি হাব না হয় যদি সুইচ হইতো, এ যদি হাব না হয় সুইচ হইতো, SWITCH, এ যদি সুইচ হইতো তাহলে এ হলো চালাক লোক। একে যদি এই C4 বলতো যাই তুই গিয়া C1 কে, আমার মামাতো বোনকে বল যে আই লাভ ইউ, তখন এই C4টা হলো ট্রাস্টেড ফ্রেন্ড, ট্রাস্টেড ট্রাস্টেড বন্ধু, ফ্রেন্ড, FRND। সে আর কাউকে বলবে না, সে সোজা গিয়ে শুধুমাত্র এই C2 কানে কানেই বলবে যে অমুকে তোমাকে এটা বলছে, মানে একটু চালাক লোক। তাহলে হাব আর সুইচ কিন্তু একই কাজ করে, বিভিন্ন দিকে ডাটাগুলো দিয়ে দেয়, কিন্তু হাবের কাজ হচ্ছে বোকার মতো সবার কাছেই পাঠিয়ে দেয়, আর সুইচের কাজ হচ্ছে স্পেসিফিকলি যাকে বলবেন তার কাছে দেয়। এই হলো হাব আর সুইচের মধ্যে পার্থক্য। হাবের কোনো মিনিং নাই, হাব হাব বলেই জানি আমরা, হে যাবৎকাল হাব বলেই জানি, তাই না? হাব মানে হচ্ছে যেখানে অনেকগুলো জিনিসের সংযোগ থাকে, যেখানে অনেকগুলো জিনিস সংযুক্ত থাকে সেই জিনিসকে হাব বলে। সুইচের মানে কি বলেন তো দেখি? হাবের মানে তো জিজ্ঞেস করলেন, সুইচের মানে কি? একদম ক্লিয়ার হলে খুবই ভালো। তাহলে সুইচ আর হাব দুইটাই পড়ানো শেষ। এই যে দেখেন, এই যে এখানে একটা ছবি দিছে দেখেন, এই যে দেখেন সুইচ কিন্তু ডাটা বুঝে বুঝে দেয়। ওই যে সবাইরে কিন্তু এক ডাটা দিতেছে না, যারে যা দেওয়ার তা, একজনের লাল দিতেছে, একজনের সবুজ দিতেছে, একজনের গোলাপি দিতেছে, কিন্তু হা বলে সবাইরে একই ডাটা দিয়ে দিত। আচ্ছা, এবার রিপিটার এখন আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিস আসি। ধরেন ওই যে বড় কোনো ঈদগাহ বা মসজিদের মধ্যে যদি কখনো কারেন্ট চলে যায়, তা নামাজ পড়ার ক্ষেত্রে কি বলা হয়? ধরেন হুজুর সবার সামনে বললো আল্লাহু আকবার, পিছনের কাতারে যে সে শুনতেই পারতেছে না, তখন কি করা হয়? মাঝখানে একজন একামত দেওয়ার জন্য দাঁড় করে দেয়। হুজুর বলে আল্লাহু আকবার, ও বলে আল্লাহু আকবার, তখন পিছনের লোক শুনতে পারে যে আরে হুজুর আল্লাহু আকবার বলছে। তার মানে কি? তার মানে হলো যে দেখেন, দেখেন আপনার এটা ওয়াইফাই, আপনার এটা ওয়াইফাই, এই আপনার বন্ধুর বাসা হলো এখানে, এটা হলো আপনার ফ্রেন্ড, ও একটা মোবাইলে আপনার নেট নিবে, মোবাইলে আপনার নেট নিবে, কিন্তু ওই বন্ধু হলো গরিব, ওর নেট কেনার টাকা নাই, ওর নেট কেনার কি টাকা নাই। আবার আপনার ওয়াইফাই নেটওয়ার্ক এর কাছে যাইতে যাইতে দুর্বল হয়ে যায়, এরা এর কাছে যাইতে যাইতে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ও আর নেট পায় না। তখন আপনি ওরে বুদ্ধি দিলেন, বেটা তুই 1,000 টাকা দিয়ে একটা যন্ত্র কেন, তোর নেট কেনা লাগবে না, তুই 1,000 টাকা দিয়ে একটা যন্ত্র কেন, সেই যন্ত্র কি করবে, আমার সিগন্যাল কি এমপ্লিফাই করবে, করে তোর কাছে পাঠিয়ে দিবে, অ্যাজ লাইক অ্যাজ এমপ্লিফায়ার। মানে এখান থেকে যখন সিগন্যালটা এখানে যাবে একটু দুর্বল হয়ে গেছে, ও আবার এটাকে শক্তিশালী বানায় পাঠিয়ে দিবে, মানে রিপিট করলো না। ও কিন্তু নতুন কিছু করলো না, যেটা ও পাইতেছে সেটাই বাইরে ও জোরে বলে দিতেছে। এটা হলো মুকাব্বের, একজন লিখছে মুকাব্বের। এটা বোঝা যাচ্ছে যে রিপিটার কি জিনিস। ওরা নেটওয়ার্কে এক্সপানশন করার জন্য, দূরে নেওয়ার জন্য, একই সিগন্যালকে আরো দূরে নেওয়ার জন্য রিপিটার ব্যবহার করা হয়। আমার মনে হয় এটা ক্লিয়ার, হ্যাঁ? আচ্ছা,
এই যে এখানে দিছে দেখেন, এই যে মেইন গেটওয়ে, এত দূর থেকে এদেরকে নেটওয়ার্ক দেওয়া মানে কষ্ট হয়ে যাচ্ছে, মাঝখানে একটা রিপিটার বসায় দিছে, এখান থেকে তথ্য নিয়ে জোরে আরো জোরে বলে সব দিকে দিয়ে দিতেছে। ওকে, একটু কমেন্ট করেন। আর এখানে আর কিছু বোঝার বাদ বাদ আছে কিনা থাকলে বলেন, তাহলে আরো বুঝাই। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, এরপর গেটওয়ে। গেটওয়ে এখন দেখেন গেটওয়ের কাজটা কি। মোডেম কি করে বলেন তো? মোডেম কি করে? মোডেম হচ্ছে কম্পিউটারের সাথে টেলিফোন লাইনের সংযোগ স্থাপন করে, তাই না? টেলিফোন লাইনের সংযোগ স্থাপন করে। তাহলে গেটওয়ের কাজ কি দেখেন, ধরেন আপনি এখানে একটা ম্যান ইউজ করেন বা ওয়ান ইউজ করেন, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করেন, এখানে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করে, তাই না? এটা একটা ম্যান। তাহলে এটা এইটা এটা হচ্ছে ধরেন ঢাকাইয়া ম্যান, ঢাকাইয়া ম্যান। আর এটা হলো চাটগাইয়া ম্যান, চাটগাইয়া ম্যান, তাই না? তাহলে এই দুজনের মধ্যে যদি আমি সংযোগ স্থাপন করি, ঢাকাইয়া ম্যান আর চাটগাইয়া ম্যান, তাহলে এদের মধ্যে একটু ভাবের আদান প্রদান যদি করতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? ভাবের আদান প্রদান কিন্তু হবে না যদি না এরা দুইজনই বাংলা ভাষাটা প্রমিত না জানে, তাই না? বাংলা যদি প্রমিত না জানে, তাহলে ঢাকাইয়া কিন্তু চাটগাইয়া বুঝবে না, চাটগাইয়া ভাষা ঢাকাইয়া বুঝবে না, চাটগাইয়া ঢাকাটা বুঝবে না, ঢাকাটা চাটগাইয়া। তাহলে ভিন্ন ধরনের দুইটা নেটওয়ার্কের মধ্যে যদি সংযোগ স্থাপন করতে চাই, তাহলে ওর মধ্যে কিছু ভাব ভালোবাসার দরকার হয়। এটা যে যন্ত্র করে, মানে প্রোটোকল গুলা, নিয়ম গুলা একটু, মানে একটু ব্যাকরণটা শিখাইতে হয়, যে ওর ব্যাকরণ এইটা, ওর ব্যাকরণ এইটা, আর তোর ব্যাকরণ এইটা। এই ব্যাকরণ যে ম্যাচ করে, ট্রান্স প্রোটোকল যে ট্রান্সলেট, প্রোটোকল মানে কি? নিয়ম। মানে বাংলা ব্যাকরণ মানে কি? যে মানে আমরা ছোটবেলায় পড়ছি, যে পুস্তক পাঠ করিলে শুদ্ধ রূপে বাংলা ভাষা লিখিতে পড়িতে এবং বলিতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে। শুদ্ধ রূপে লিখিতে পড়িতে বলতে পারলে কি করতে হবে? নিয়ম জানতে হবে, প্রোটোকল জানতে হবে। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে বিধি, রুল, নিয়ম, সেট অফ ইনস্ট্রাকশন। তো এই যে মানে বাংলা এবং চাটগাইয়ার মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য একটা রুল ট্রান্সলেট করতে হবে, এটা হলো বাংলা ভাষা কাজ করে। ওই গেটওয়ের কাজ হচ্ছে এটা, ভিন্ন দুইটা নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করবে, সেটা হচ্ছে গেটওয়ে। এটা নিয়ে অনেকের মানে মানে প্রবলেম হয়, গেটওয়ে কি, রাউটার কি, সুইচ কি, হাব কি। আমার মনে হয় আজকে যিনি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং যিনি নিজেকে সবচেয়ে দুর্বল মনে করে যে আমি আইসিটি কিছুই বুঝি না, তিনি এখন কমেন্ট করবেন যে এই কয়টা ডিভাইস পড়াইলাম, এই ডিভাইসের মধ্যে কনফিউশন আর মানে থাকবে কিনা, মানে ক্লিয়ার হবে কিনা। কমেন্ট করেন একজন যিনি নিজেকে সবচেয়ে দুর্বল মনে করেন। দুর্বল মনে নিজেকে ভাবা লজ্জার কিছু না, দুর্বল ভাবা লজ্জার কিছু না। কারণ দুর্বলরা বুঝতে পারে আমার দুর্বলতাটা কোথায়, আর অহংকারীরা জীবনেও বুঝতে পারে না যে তার দুর্বলতা কোথায়। গেটওয়ের কাজ হচ্ছে গেটওয়ের কাজ হচ্ছে দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা, তাদের মধ্যে ভাবের আদান প্রদানে হেল্প করা। কারণ চাটগাইয়া ভাষার গ্রামার আর ঢাকাইয়া ভাষার গ্রামার এক না, চাটগাঁয়া ভাষার গ্রামার আর ঢাকাইয়া ভাষার গ্রামার এক না। গেটওয়ে কি করবে? প্রমিত বাংলা কি করবে? চাটগাঁয়া এবং মানে ঢাকাইয়া ভাষার মধ্যে একটা কি, একটা ভাব ভালোবাসার করবে, যে এটা এটা মানে এটা, এটা মানে এটা। তো ওইরকম গেটওয়ের কাজ হচ্ছে প্রোটোকল গুলো ট্রান্সলেট করা, এক নেটওয়ার্ককে আর এক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া, নিয়ম গুলো বুঝে। ভিন্ন ধরনের নেটওয়ার্ক, দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ককে একসাথে ভাবের আদান প্রদান করানো। এই জেমি খাতুন, আপনি বলেন, আপনি কি এই যে এখন গেটওয়ে টেটওয়ে সবকিছু ক্লিয়ার হয়েছে? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। আমি একটু আগাই, হ্যাঁ। এই যে দেখেন গেটওয়ে, জিম্মি খাতুন নিজেকে দুর্বল মনে করেন, আপনি এখন কমেন্ট করেন, আপনি কি এখন নিজেকে একটু সবল মনে মনে ভাবতে পারতেছেন? আচ্ছা, আপনি কমেন্ট করতেছেন না, ঠিক আছে, তার মানে আপনি এখনো দুর্বল ভাবতেছেন নাকি? আমি যা যা বুঝাইলাম, ওকে, ক্লিয়ার, ভেরি গুড। এখন আমি এই যে দেখেন, এই যে গেটওয়ে দেখেন, একটা সার্ভার নেটওয়ার্ক ছিল এরকম, আর একটা সার্ভার নেটওয়ার্ক ছিল এরকম।
দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্কে যোগাযোগ স্থাপন করার জন্য একটা গেটওয়ে মাঝখানে বসায় দিছে। এটা হলো গেটওয়ের কাজ। এটা ওয়ান টাইপ অফ পাওয়ারফুল রাউটার। এটা হচ্ছে জাস্ট দুইটা ভিন্ন প্রোটোকল জানে, আর রাউটার হচ্ছে একটা প্রোটোকল জানে। এ শুধু এই রাউটার, এ যদি রাউটার হইতো, এ শুধু ঢাকাইয়াটা বুঝতে পারতো। ঢাকাইয়া গ্রামার এ জানে, এই ঢাকাইয়া গ্রামার জানে, এ ঢাকাইয়া গ্রামার জানে। আর এলো সিএইচ এর গ্রামার জানে রাউটার, এ হলো চাটগাইয়া গ্রামার জানে, তাই না? আর এই এই এ হচ্ছে এই দুই গ্রামারই জানে। এই জন্য এর সাথে এর ভাব ভাষার আদান প্রদানে এ হেল্প করতে পারে, দুইটা ভিন্ন ধরনের নেটওয়ার্ককে একসাথে জোড়া লাগাইতে পারে। আচ্ছা, এখন এখন বলি, যারা এই আইসিটির বিষয়গুলোতে দুর্বল বা যারা যে কোনো বিষয়ে দুর্বল, তারা কি করবেন? যে কোনো ক্লাস করার পরে এটা মানে বুঝে ফেলছি বলে ফালায় রাখা যাবে না। এটা আরেকবার একটু কষ্ট করে দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি যে এই কথাগুলো বললাম, এগুলো যদি আপনারা আজকে দেখেন, আপনাদের প্রায় 80% কথা মনে পড়বে, মানে 80% কষ্ট শেষ। তাহলে আপনি 20%, 10 মিনিট পড়লে আপনার পড়া শেষ হয়ে যাবে। কালকে দেখলে দেখবেন যে আপনি প্রায় 50% ভুলে গেছেন। পরশু 72 ঘন্টা গেলে দেখবেন আপনার অনলি 10% মনে আছে। তাহলে আমার লেকচারটা যদি আপনি আর 3 দিন পরে মানে দেখেন, তার মানে আপনি মনে করবেন যে আপনি আমার লেকচার কোনদিন শোনেনি নাই। তো এই জিনিসগুলো একটু ফলো করবেন, তাই না? লোহা যখন গরম থাকে তখনই তো পিঠে ওটাকে হাত মানে শেপ দিতে হবে, তাই না? আপনি লোহা এখন কামার গরম করে লাল করছে, করে সে রাইখে মানে লাঞ্চ করতে গেছে, খায়া দায়া কিছুক্ষণ ঘুমাইছে, ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে সে এসে লোহাকে বাড়াইলে সে কি আর ওইটা মানে শেপে দিতে পারবে? ছুরি বানাইতে পারবে, চাকু বানাইতে পারবে, বডি বানাইতে পারবে? আপনাদের কি মনে হয় বলেন তো? তো আমি এখন ধরেন ওই যে কামারের হাপড়ের কাজ করতেছি, আপনার মাথাকে এখন উত্তপ্ত করছি, গরম করে দিছি, এখন আপনাকে এই অবস্থায় আপনাকে পিটাইয়া এটা একটু শেপে আনতে হবে। এটা যদি রেখে দেন তাহলে ওই যে আমি কামারের যে উদাহরণ দিলাম সেটা হয়ে যাবে। এই যে রাউটারের কথা তো অলরেডি বলেই দিছি যে রাউটার হচ্ছে ছোট নেটওয়ার্কে সংযুক্ত থাকবে, মানে একটা একটা মানে একটা নেটওয়ার্কের ভাষা বা একটা নেটওয়ার্কের গ্রামারই সে বুঝতে পারবে। এগুলো আপনারা একটু পড়ে নিয়েন, পড়লে নিজেরাই বুঝতে পারবেন। আমার কথার কথা শেষ। রাউটারটা এরকম দেখা যায়, আপনারা রাউটার দেখেন। এখন ব্রিজ, ব্রিজ ব্রিজ আর ওই গেটওয়ে যেটা, ব্রিজের কাজ কি বলেন তো? একটা ব্রিজের কি কাজ? একটা ব্রিজের কাজ হচ্ছে দুইটা একই রাস্তার মাঝখানে সংযোগ স্থাপন করা। একটা ব্রিজ, ব্রিজ মানে কি? ধরেন যে এই রাস্তাটা এদিকে যাচ্ছিল, এই রাস্তাটাও এদিকে যাচ্ছিল, এর মধ্যে সংযোগ করার জন্য আমরা একটা ব্রিজ বানাই বা পুল বানাই। এই যে এটা একই রাস্তা, একই রাস্তা, মাঝখানে কোনো কারণে ইন্টারাপশন হয়েছে। তো একই ধরনের নেটওয়ার্কে যদি আমরা একটু মানে দূরবর্তী মধ্যবর্তী স্থানে যদি সংযোগ স্থাপন করি, তাহলে সেটাকে ব্রিজ বলে। এটা আর আমি না পড়াই, রাউটার ব্রিজ প্রায় একই ধরনের কাজ করে, তাই না? এই দেখেন এইটা 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 মানে এইটা একটু ভুল করছে, যে ব্রিজ আর গেটওয়ে এক 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 বানায় ফেলছে। সেটা হচ্ছে এইটা 110 দিয়ে বুঝাইছে না, এটাও এরকম 10 দিয়ে শুরু হবে। 10 দিয়ে শুরু হলে তাহলে একই ধরনের দুইটা নেটওয়ার্কে ব্রিজ দিয়ে যোগাযোগ করে বড় বানাইছি। দেখেন, একই ধরনের নেটওয়ার্কের সংযোগের জন্য ব্যবহৃত অপেক্ষাকৃত সরল এবং মধ্যবর্তী ব্যবস্থাকে ব্রিজ বলে। মানে গেটওয়ে একটু, গেটওয়ে হলো দুইটা ভাষা জানে, একটা ভাষা জানে। এরপরে আমরা এইটা একটু একটু পড়বো পরে। তারপরে আগে আগে আমরা এইটুকু বোঝার চেষ্টা করি যে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আমার মনে হয় এইটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে মডেল। মডেল, এই যে আমরা বিভিন্ন ধরনের হাব দিলাম, বিভিন্ন ধরনের মডেল দিলাম, বিভিন্ন কিছু করলাম, এই জিনিসগুলা দেখেন, আমি আমার মতো নেটওয়ার্ক বানাইলাম, আমেরিকা আমেরিকার মতো নেটওয়ার্ক বানাইলো, চায়না চায়নার মতো নেটওয়ার্ক বানাইলো, তারপরে ইউকে ইউকের মতো নেটওয়ার্ক বানাইলো। পৃথিবীর 200টা দেশ যদি 200 ধরনের নেটওয়ার্ক তৈরি করে, তাহলে একটু হ্যাফেজার্ড হয়ে যাবে না বলেন তো? একটু গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য এই যে কিছু আন্তর্জাতিক সংস্থা আসছে, মানে মাতবর আসছে, আসে না গ্রামের মধ্যে অনেক মানে ঝামেলা হইতেছে, একটা মাতবার এসে দাঁড়ায় গেল মাঝখানে, একটা মাতবার এসে এই দাঁড়া, এই কি হয়েছে আমি সমাধান করতেছি। তো এরকম একটা মাতবার আসলো, এটা হচ্ছে ওপেন ও সিস্টেম আইতে হলো ইন্টার কানেকশন, ইন্টার কানেকশন। এটা কিছুক্ষণ পরে ক্লিয়ার হবে।
এই ওপেন সিস্টেম ইন্টার কানেকশন নামে একটা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন এসে একটা মডেল দিল যে এইভাবে ডাটা লিঙ্ক গুলা তোমরা সাজাবা, এইভাবে কাজ করবে, এইভাবে তোমরা একটা ফিজিক্যাল নেটওয়ার্কে কাজ করবা। তো ওই ওএসআই মডেলের 7টা স্তর থাকে, এইখানে সেভেন সেভেন স্তর থাকে, মানে সেভেন সেভেন সেগমেন্টে ভাগ করা হয়। তো ওইটার মধ্যে বিভিন্ন ফিজিক্যাল লেয়ার আছে, ডাটা লিঙ্ক লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার আছে। তো এটা একটু জানার জন্য জাস্ট দিছে, এত এত গভীরে আপনাদের পড়তে হবে না যারা আর্টস কমার্সে, কারণ বিসিএসটা হচ্ছে জেনারেল নলেজের খেলা। এখানে কোনো সিএসি চায় না, এখানে কোনো বিশাল কেমিক্যাল ইঞ্জিনিয়ার চায় না, এখানে যত পড়াশোনা আছে সব অ্যাবভ দ্য অ্যাভারেজ, অ্যাভারেজের পড়াটা পড়তে হবে, এইটুকু জানলেই হবে। বেশি গভীরে সিএসির ভাইয়ের বোনেরা যারা আছেন তাদেরকে এই জন্য বললাম যে আমাকে মাফ করবেন যে আমি এর গভীরে যাব না। ডাটা লিঙ্ক লেয়ারে কি কাজ করে, ফিজিক্যাল লেয়ারে কি কাজ করে, এগুলো হলো একজন ডাটা সায়েন্স বা ডাটা ইঞ্জিনিয়ারের জন্য দরকার, বিসিএস এর জন্য এগুলো দরকার নাই। যদি কোশ্চেন করেই ফেলে আমি বলবো এটা স্কিপ করে, কারণ ওই একটা জিনিস জানার জন্য আপনি ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি ওইটা অন্য জায়গায় গিয়ে ঠিক করে নেন। কারণ হচ্ছে আপনাকে দিন শেষে 200 মার্কের মধ্যে 60% মার্ক এখন পর্যন্ত সেফ। আর যদি 65% হয়, মানে 130 যদি আপনি পান, আপনি চোখ বন্ধ করে আপনি ডিউনের প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। 120ই এনাফ, এক্সেপ্ট একটা বিসিএস এ মনে হয় শুধুমাত্র 120-এর উপরে যাইতে পারে, তাছাড়া সব বিসিএস এ 120, 60% মার্ক এনশিওর করলে কাজ হয়ে যাবে। তাহলে 200 মার্কের মধ্যে 200 মার্কের মধ্যে 120 পাইলেই হয়ে যায়, 80টা কোশ্চেন আপনি স্কিপ করতে পারেন। সো দ্যাট যেগুলো খুব বেশি হায়ার লেভেলের কোশ্চেন করবে সেগুলো বাদ দেন, এগুলো নিয়ে এত চিন্তা করার দরকার নেই। বাট এই জিনিসগুলো আসার মতো, এই জন্য এই তথ্যগুলো দিয়ে দিলাম। এই হাত উঠেছিলেন যিনি, ইনি একটু বলেন তো, আমি একটু আগাই। স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার আমার তো মানে পরীক্ষা 46 বিসিএস তো এই ফেব্রুয়ারির শেষে হবে। হ্যাঁ, তো এখন এখন এই শেষ সময় একটু যদি একটু বলতেন যে মানে কি করব, কিভাবে মানে শেষ সময় প্রস্তুতিটা নিব, একটু ভালো ফেব্রুয়ারি হতো। শেষে মানে আপনাদের কয় মাস টাইম আছে? স্যার এই যে শুনলাম তো ফেব্রুয়ারির শেষে হবে, না হলে মার্চে যাবে এরকম। আচ্ছা, মানে কয়দিন টাইম আছে? 60 দিন, আচ্ছা, হ্যাঁ জি স্যার, এটা এটা ধরেন তো। অ্যারাউন্ড 40 দিন, 60 দিন। তো হুম। আপনার পড়ার, এটা ডিপেন্ড করে আপনার পড়ার ভলিউমের উপর। যদি আপনার পড়ার ভলিউম ঠিক থাকে যে না আমি মোটামুটি একটা বিসিএস টেকার জন্য যত ধরনের পড়া লাগে সব পড়া আমার শেষ, তখন আপনি তাহলে কি কাজ করবেন? আপনি করবেন হচ্ছে রিভিশনের উপর থাকবেন। আর সেকেন্ড হচ্ছে যে যে টপিক, যেমন আমি যখন পড়াশোনা করছি, এই যে একজন বলতেছিল যে স্যার আপনার পড়াশোনা, আচ্ছা ক্লাসের শেষে আলোচনা করে, ওকে ভেরি গুড, আমার মনে হয় এটা ভালো হয়, ক্লাসের শেষে আলোচনা করি, ক্লাস শেষ করে হয়ে যাবে, টাইম পাবো 10-15 মিনিট টাইম পাবো আলোচনা করবো। আচ্ছা, ওএসআই, ওপেন সিস্টেম ইন্টার কানেকশন, এই লেভেলের মধ্যে এই একটা নেটওয়ার্কের 7টা ভাগে ভাগ করছে। এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সমিশন লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। আর এটা আধুনিক যে টেকনোলজি টিসিপি, এটা হচ্ছে ট্রান্সমিশন, এটা হচ্ছে ট্রান্সমিশন, ট্রান্সমিশন সিতে হলো কন্ট্রোল, পিতে হলো প্রোটোকল, বা এটা হলো আইপি প্রোটোকল, মানে হলো ইন্টারনেট প্রোটোকল, অথবা আইপি, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট। এই যে টিসিপি আইপি প্রোটোকলে এত জটিল জিনিসকে ভেঙে ওরা মাত্র 5টা লেয়ারে, 4টা লেয়ারে ভাগ করেছে, 5টা লেয়ার হওয়ার কথা, একটু মনে হয় ইয়ে আছে, 4টা লেয়ার। এই যে আমি যতটুকু জানি 5টা লেয়ার হওয়ার কথা। ডাটা সায়েন্সের কারা আছেন, কম্পিউটার সায়েন্সের, এটা কি 4টা লেয়ার না 5টা লেয়ার? মনে হয় 5টা লেয়ার হওয়ার কথা। যাই হোক, 4টা 5টা যেই লেয়ার হোক, অনেকগুলো লেয়ারকে একসাথে, অনেকগুলো লেয়ারকে একসাথে মার্জ করে এই 5টা লেয়ার বা 4টা লেয়ারে ভাগ করছে। এটা 5টা লেয়ার হবে, 4টা দেওয়া আছে কিন্তু। এই এই কম্পিউটার সায়েন্সের কারা আছেন তাই একটু আমার হেল্প করেন না। ছবিতে 4টা দেখতেছি, আমি জানি 5টা, ভুল আমারও হইতে পারে, 2বার করোনা হয়েছে, মাথার তার তোর সব এলোমেলো হয়ে গেছে, অনেক তথ্য আওলা হয়ে যায়। এজন্য ভুল টুল তথ্য দিলে আপনারা মাফ করে দিয়েন, হ্যাঁ? ঠিক আছে, দেখেন এখন কম্পিউটার সায়েন্সের সবাই পালাইছে, বলছিলাম যে আমার একটু হেল্প করেন আর ওনারা এখন পালাইছে। আচ্ছা যাই হোক, মানে এটা অনেকগুলা লেয়ার একসাথে নিয়ে কতগুলা প্রোটোকল বানাই, এগুলো হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল বা বট। 4টা আছে, ঠিক আছে, ওকে, 4টা হলে 4টা। এটা হচ্ছে
টিসিপি আইপি প্রোটোকল, তাই না? টিসিপি আইপি প্রোটোকল, এই প্রোটোকলে অনেকগুলো লেয়ার একসাথে যোগ দিয়ে কিছু লেয়ার আনছে, যেমন অ্যাপ্লিকেশন লেয়ার নাই, প্রেজেন্টেশন লেয়ার নাই, সেশন লেয়ার নাই, এখানে শুরু হয়েছে নেটওয়ার্ক লেয়ার, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন লেয়ার, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপরে ফিজিক্যাল লেয়ার। এই যে এখানে অনেকগুলো লেয়ার নাই, ফিজিক্যাল লেয়ার নাই, এই দুই তিনটা লেয়ারকে মার্জ করে ওরা একটা লেয়ার বানায়, এইভাবে চারটা লেয়ারের যে নেটওয়ার্ক সিস্টেম সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল। টিসিপি আইপি প্রোটোকল, টিসিপি দিয়ে কি আচ্ছা, আর একটা কথা, এই প্রোটোকল মানে কি, এটা একটা আছে, প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে কিছুই না, প্রোটোকল মানে হচ্ছে কয়েকটা, হ্যাঁ আমিও 5টা পড়ছিলাম, আপনিও আবার কনফিউজড, আমার চেয়ে আপনি কনফিউজড। আমিও 5টা পড়ছিলাম, কিন্তু লেকচার সিরিজ 4টা দেখতেছি, একটু দেখে নিয়েন, হ্যাঁ এটা এটা একটু আপনারা দেখে নিয়েন। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম বা সেট অফ ইনস্ট্রাকশন, মানে হচ্ছে এইটা করলে এটা করতে হবে, এটা করলে এটা করতে হবে। যেমন ধরেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন 21শে আগস্টে গ্রেনেড হামলা ইয়া হলো, তখন কিন্তু সবাই গিয়ে তাকে হিউম্যান মানে আর্মর দিয়ে তাকে রক্ষা করছে। তো এটা একটা প্রোটোকল, সিকিউরিটির সময় বলে দেওয়া থাকে যে তোমাকে যদি কেউ গুলি করতে আসে তাহলে এসএসএফ কে বলে দেয় তুমি গিয়ে ওকে আগে গুলি করে উড়াই দিবা। যদি গুলি করে না উড়াই দিতে পারো তাহলে সবাই মিলে গিয়া প্রধানমন্ত্রীকে ঘিরে ধরবা, যে তোমাদের পিঠে গুলি লাগে হলেও প্রধানমন্ত্রী যেন বাঁচে। এই যে ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে, সেট অফ ইনস্ট্রাকশন, এটার পরে এটা করবা, এটা না হলে এটা করবা, এটা না হলে এটা করবা, এটা কি প্রোটোকল বলে, এটাকেই প্রোটোকল বলে। হ্যাঁ, সেট অফ রুলস বা সেট অফ ইনস্ট্রাকশন। আচ্ছা, 4টা দেওয়া থাকলে 4টা, আমি একটু বলবো এটা ইন্টারনেটে ঘেটে নিবেন। আমার ডাটা, আমি আমি পড়ছি ডাটা ট্রান্সমিশন অনেক দিন আগে, ধরেন 2013, 14, 15 সালে, তখন যে ইংরেজি বইটা পড়ছিলাম আমার যতটুকু মনে হয় ওই জায়গায় 5টা ছিল। এখন বই আপডেট হতে পারে, চেঞ্জ হতে পারে, তো এটা যদি 4টা দেওয়া থাকে তাহলে 4টাই হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, 4টা যেহেতু ইন্টারনেট থেকে 4টা আসছে, 4টাই হবে, আমার আমার বিশ্বাস এটা 4টাই হবে। তো যাই হোক, সমস্যা নাই, এটা 4টাই ধরে নেন, 4টাই পড়ে নেন। আর এটা একটু কনফিউশন দূর করার জন্য গুগল মামার হেল্প নিয়েন, এইটুকু, এইটুকুর জন্য টিচারকে দোষারোপ করেন না যে টিচার বুঝে না, ঠিক আছে? তাহলে এই টিসিপি দ্বারা কি বোঝানো হচ্ছে বলেন তো? এটা কি? এটা প্রোটোকল বোঝানো হচ্ছে। কি প্রোটোকল? ইন্টারনেট কানেকশনের একটা প্রোটোকল, ইন্টারনেট কানেকশনের একটা প্রোটোকল। যারা উত্তর দিয়ে আমাকে হেল্প করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে একটা টিসিপি হচ্ছে একটা ইন্টারনেট কানেকশনের প্রোটোকল। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ট্রান্সফার ডাটা হোয়েন মুভ থ্রু দ্য নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন ডাটাগুলা মুভ করে তখন সেটা প্যাকেট আকারে মুভ করে। এটা একটু জাস্ট তথ্যমূলক কোশ্চেন, প্যাকেট আকারে মুভ করে। দা ইন্টারনেট ইজ অ্যান এক্সাম্পল অফ কি? যেহেতু আমি বলছি নেটওয়ার্কের মধ্যে যখন ডাটা প্যাকেট আকারে ইয়া করে তখন ইন্টারনেট, তাহলে কিসের কিসের একটা এক্সাম্পল বলেন? সার্কিট সুইচ নেটওয়ার্ক, সেল সুইচ নেটওয়ার্ক, না প্যাকেট সুইচ নেটওয়ার্ক? যেহেতু ইন্টারনেটের মধ্যে ডাটাগুলো প্যাকেট আকারে যাওয়া আসা করে, কিছুক্ষণ আগেই বললাম, তাহলে এটা একটা প্যাকেট সুইচ নেটওয়ার্ক হবে, প্যাকেট সুইচ নেটওয়ার্ক হবে। Which one is the following device is required to set up a LAN? এটা আমি পড়ছিলাম, বলেন ল্যান এর জন্য কি দরকার? প্রথমেই পড়ছিলাম যে নেটওয়ার্কের জন্য যে যে ডিভাইস লাগে, ফার্স্ট একটা ডিভাইসের নাম বলছিলাম। দেখেন, আমি যদি এটা নাও জানি, ধরেন কেউ একজন এখানে আছেন যে কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, তাহলে দেখেন স্পিকার একটা কি? স্পিকার একটা আউটপুট ডিভাইস না? আউটপুট ডিভাইস না? তাহলে তো ল্যানের জন্য আউটপুট ডিভাইসের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কাটা। এটা হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন, একটা একটা করে অপশন কাটা দেবে। এটা এটা সম্বন্ধে আমি জানি না, পড়ি নাই, দেখিও নাই কোনদিন, এটাকে এরকম রেখে দিলাম। রম, রম তো একটা কম্পিউটারের ভিতরের জিনিস, রিড অনলি মেমোরি, এটা তো আমি জানি অ্যাটলিস্ট, রিড অনলি মেমোরি, তাহলে এটাও হবে না, কাটা। কম্পিউটার তো নেটওয়ার্কের জন্য, যে কোনো নেটওয়ার্কের জন্য লাগবেই, এটা নেটওয়ার্ক, কম্পিউটার তো কম্পিউটার ছাড়া, কিন্তু এখানে বলছে ডিভাইস, যেটা একদম কম্পিউটার নেটওয়ার্কের জন্য লাগবে। কম্পিউটারের মধ্যে অনেক ডিভাইস আছে, সেই ডিভাইস গুলোর মধ্যে তো কম্পিউটার ছিল না, ছোট ছোট জিনিস। হ্যাঁ, না, ডি হবে না, ডি হবে না, ডি হবে না। কেন? কারণ কম্পিউটার যে নেটওয়ার্ক, ওখানে বলা ছিল, ওই জায়গায় বলা ছিল যে কম্পিউটার নেটওয়ার্কের জন্য কম্পিউটার তো লাগেই, সাথে সাথে আরো কিছু ডিভাইস লাগে, এই এই কথাটা বলা ছিল,
যে কম্পিউটার তো লাগেই, সাথে আরো কিছু ডিভাইস লাগে, সেই ডিভাইস গুলো হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা, এই যে এটা আর ওটা একই কোশ্চেন, যে ল্যানের জন্য আমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগবে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ ল্যান কার্ড? ওই একই কোশ্চেন, ল্যান কার্ডকে এনআইসি বলে। এনআইসি মানে হচ্ছে, এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস ইন্টারফেস কার্ড, এটাকে সংক্ষেপে এনআইসিও বলে। তাহলে এটা একই উত্তর। একটি কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে আর এই একটা এই এনআইসি নিয়ে এত কোশ্চেন কেন? এটা মনে হয় শীটের মধ্যে দেওয়া আছে তাই তুলে দিছে। আচ্ছা, কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে যোগাযোগ স্থাপন করে কোনটা? এইটা আপনারা বলেন, এইটা আমি পড়াইছি। কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে, তারের মধ্যে, তার আর কম্পিউটার পড়াইছিলাম না যে তারের ভাষা হলো অ্যানালগ, কম্পিউটারের ভাষা ডিজিটাল? তাহলে এটা তো আপনাদের জানার কথা। আচ্ছা, এরপরে এছাড়াও এগুলো আমরা জানি, এটা প্রিন্টার আউটপুট ডিভাইস, মাউস ইনপুট ডিভাইস, প্লটার আউটপুট ডিভাইস, এগুলা কাটা, তাহলে উত্তর হবে মডেম। ভেরি গুড, এটার উত্তর আপনারা দিয়েছেন। মোডেমের মাধ্যমে কম্পিউটার কিসের সাথে যোগাযোগ স্থাপন করে? এই যে মোডেমের লাইনে, কিসের মাধ্যমে, কি লাইনের সাথে মোডেম যোগাযোগ স্থাপন করে বলেন? টেলিফোন লাইনের সাথে। কিছুক্ষণ আগে আমি এটা পড়াইছি, আপনারাই উত্তর দিতেছেন। ভেরি গুড। মোডেমের মধ্যে কি থাকে? এটা কিন্তু আসছে পরীক্ষায়, অনেক পরীক্ষায় আসছে। একটা মোডেমের মধ্যে কি থাকে আমি কিন্তু ছবি আঁকায়া বুঝায়া টুজায়া দিছি, কামারে দিয়েও উদাহরণ দিছি, তাই না? এই বিডি কেন, বি আবার ডিও কেন? ডি হবে শুধু। একটা মডুলেটর থাকে আর একটা ডি মডুলেটর থাকে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এটা অলরেডি আমার পড়া শেষ। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আমার অলরেডি পড়া শেষ, এটা আমার দরকার নাই। আচ্ছা, এখন দেখেন এই টার্মিনালের কথা বলছে। এটা হলো স্মার্ট টার্মিনাল, এটা হচ্ছে ডাম্প টার্মিনাল। ডাম্প টার্মিনাল, এটা যদি আমি বুঝাই যে মানে এই যে যোগাযোগ যে হইতেছে, ধরেন এই কম্পিউটারের সাথে যোগাযোগ হইতেছে, কম্পিউটারের সাথে যোগাযোগ হইতেছে, কিবোর্ড দিয়ে আমি কি করি? চাপি, সরাসরি কম্পিউটারের মধ্যে যায়। এর মাঝখানে কোনো প্রসেসিং ইউনিট কিন্তু নাই, এর মাঝখানে কোনো প্রসেসিং ইউনিট নাই, এরকম টার্মিনালকে ডাম্প টার্মিনাল বলে। আর কোনো একটা টার্মিনালের মধ্যে যদি, কোনো একটা টার্মিনালের মধ্যে যদি প্রসেসিং ইউনিট থাকে, সেগুলো হচ্ছে স্মার্ট টার্মিনাল। সেটা হচ্ছে কি? স্মার্ট টার্মিনাল। যেমন এই পদ্ধতিতে নেটওয়ার্কের পৃথক পৃথক সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন কম্পিউটারের সাথে যদি আরেকটা কম্পিউটারের যোগাযোগ, মাঝখানে কি কম্পিউটার আছে না? কম্পিউটারের মধ্যে কি আছে বলেন তো? প্রসেসিং আছে না? বুদ্ধিমত্তার আছে না? সেটাকে বলা হয় স্মার্ট টার্মিনাল। আর যেটার মধ্যে কোনো প্রসেসিং জিনিস থাকবে না, সেটা হচ্ছে ডাম্প টার্মিনাল। এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এটা অলরেডি এক জায়গায় দেখাইছি। আচ্ছা, মোডেমের মধ্যে কি থাকে? এটা অলরেডি পড়ানো শেষ। ওএসআই মডেলের ব্রিজ কোন ইয়ার সাথে যুক্ত থাকে? এটাই যে আমি এখানে এখানে যে পড়াইছিলাম তিনটা অপশন, এটা একটু আপনাদেরকে মাথায় থাকলে এটার উত্তরটা আপনারা দিতে পারতেন। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? এই যে, এই যে দেখেন, এই যে দেখেন, ব্রিজ কোথায় থাকে? দেখেন, ফিজিক্যাল লেয়ারে থাকে হাব, রিপিটার, ডাটা লিঙ্ক লেয়ার থাকে সুইচ, ব্রিজ, আর নেটওয়ার্ক লেয়ারে থাকে রাউটার, গেটওয়ে। রাউটার, গেটওয়ে। তাহলে এটা হবে, ওরে আল্লাহ কত পিছনে গেছে, এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে থাকে। ডাটা কমিউনিকেশনের কোন ডিভাইস ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটাতে রূপান্তরিত করে? এটা বলেন, এটা এটা আমার পড়ানোর মধ্যে কমন পড়ছে। কোন ডিভাইস অ্যানালগকে ডিজিটালে রূপান্তরিত করে? মডেম। সুন্দর। টার্মিনাল কত প্রকার? কিছুক্ষণ আগেই পড়ছি। টার্মিনাল দুই প্রকার, স্মার্ট টার্মিনাল আর হচ্ছে ডাম্প টার্মিনাল। মোডেম, হাব, রাউটার হলো নেটওয়ার্কের কি? বলেন, নেটওয়ার্কের কি? নেটওয়ার্কের ডিভাইস, নেটওয়ার্কের ডিভাইস।
ডিভাইস না, কিছুক্ষণ আগে না বলতেছিলাম যে এগুলোকে ডিভাইস বলে। কম্পিউটার তো লাগবেই, সাথে কিছু ডিভাইস লাগবে। সেই ডিভাইস গুলো হচ্ছে মোডেম, হাব, নেটওয়ার্ক, এগুলা। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এ আমি একটু কথা বলি, এটা আমি একটু উদাহরণ দেব, আপনারা একটু আমার কথা শুনেন ব্যাপারটা। ক্লাউড কম্পিউটিং, ক্লাউডের ব্যাপারটা আসলে আসছে কোথা থেকে? ক্লাউড মানে কি? মেঘের মতো আমার উপর সবসময় ভাসবে, আমি যত ইচ্ছা তত সার্ভিস নিতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। একটা উদাহরণ দিই, ধরেন আপনাদের বাড়িতে কারোর বিয়ে হবে, অথবা কারোর খতনা হবে, অথবা কারোর আকিকা হবে, অথবা কারোর ওই যে জাপত বা এক এক এলাকায় জাপত বলে, আর এক এলাকায় বলে ফয়তা, এরকম কিছু বলে, এগুলা হবে। এটার জন্য আপনি 2000 লোকরে খাওয়াবেন, বা 10,000 লোকরে খাওয়াবেন, বা 5,000 লোকরে খাওয়াবেন। এদেরকে খাওয়ানোর জন্য আপনি কি করবেন? 5,000 প্লেট কিনে আনবেন, 50টা টেবিল কিনে আনবেন, বড় বড় ডিশ কি কিনে আনবেন, আর অনেক কিছু কিনে আনবেন, তাই না? এটা কি করবেন আপনারা? কিনে এনে রেখে দিবেন? আমার মনে হয় স্মার্ট লোক এটা করবে না। আচ্ছা, স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? স্টুডেন্ট স্টুডেন্ট বের হয়ে গেছে কয়েকজন। ক্লাস কি ভালো লাগতেছে না নাকি? বলেন তো আপনারা, ক্লাস কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নর্মালি কি করব? আমরা কি করব বলেন তো? আমরা কি করব? এই জি স্যার মানে কি? আচ্ছা, মানে ক্লাস ভালো লাগতেছে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, কোনো একটা অনুষ্ঠানের জন্য আমাদের যদি কোনো জিনিসের দরকার হয়, আমরা যাব ডেকোরেটরের কাছে। আমরা যদি স্মার্ট হই, যে একদিনের একটা অনুষ্ঠানের জন্য আমি কেন 2000 প্লেট কিনবো, আমি কেন 5,000 মানুষের গ্লাস কিনবো, তারপরে আমার বড় বড় পাতিল কিনবো, কিছু কিনবো না। আমি চিন্তা করবো আমার ডেকোরেটর আছে, গিয়ে বলবো আমার 10,000 লোক খাবে, ভাড়া ভাড়া লাগবে কয় টাকা, নাও প্লেট 1 টাকা করে, টেবিলের দাম 50 টাকা, সব দিয়ে দিবে, আমি খাওয়ায় দাওয়া আবার যার জিনিস তাকে দিয়ে দেবো। তাহলে দেখেন, আমার কিন্তু এত বড় বড় জিনিসগুলার মেনটেনেন্স করা লাগতেছে না। অর্থাৎ 50,000 5,000 মানে প্লেট যদি আমি কিনতাম, আমার ঘরে একটা গুডাউন রাখা লাগতো না, সবসময় ওটাকে মেনটেন করার জন্য, ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য অনেক কিছু লাগতো। আমার এত টাকা খরচ হতো, কোনো কিছুই লাগলো না, আমি ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসলাম, তাই না? তো এই ক্লাউড কম্পিউটিং যেটা, যারা এই সার্ভিসটা দেয়, তারা হচ্ছে ডেকোরেটরের ভাড়ার মতো। আমি একটা আপনাকে উদাহরণ দিই। এই যে আজকে আপনারা কয়জন আছেন? 65 জন বা 70 জন আমার ক্লাসে ছিলেন, বা 76 জন ছিলেন। তারা কেউ কি আজকে বিপিএসসির ওয়েবসাইটে ঢুকছেন? কেউ কি ঢুকছেন? ঢুকলে কয়জন ঢুকছেন? অবশ্যই ঢোকেন নাই। ঢোকেন নাই, দরকার হয় নাই। কিন্তু যেদিন আপনার বিসিএস এর রেজাল্ট দিবে, ওই দিন সন্ধ্যাবেলা কয়জন ঢুকবেন? বলেন কয়জন ঢুকবেন? সব লোক কিন্তু গিয়া বিপিএসসির ওয়েবসাইটের মধ্যে ঘাটাঘাটি করবেন রেজাল্ট পাওয়ার জন্য, রেজাল্ট পাওয়ার জন্য। তাহলে দেখেন, বিপিএসসি যেদিন রেজাল্ট দেয়, ওই দিন ওই সন্ধ্যাবেলা 2-3 ঘন্টার জন্য ওর সার্ভার ডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। তার কারণ হচ্ছে যে ওর যে পিসিটা আছে, ওর যে সার্ভারটা আছে, সেই সার্ভারটা ধরেন একসাথে 5,000 লোককে সার্ভিস দেয়, কারণ সারা বছর 5,000 লোক ওর ওখানে যায় না, যা হলো 2,000 লোক, ওরা 5,000 লোকের সার্ভিস দেওয়ার জিনিস কিনে রাখছে। কিন্তু যেদিন রেজাল্ট দেয়, ওই দিন 6 লাখ লোক গিয়ে ওটার মধ্যে গুতাগুতি করে। তো ওই জন্য কি এখন বিপিএসসি কি করবে? 6 লাখ লোকের জন্য পাওয়ারফুল সার্ভার কিনে রেখে দেবে? বলেন তো, পাওয়ারফুল সার্ভার কিনে রেখে দেবে? না, বিপিএসসি তা করবে না। বিপিএসসি করবে কি, অ্যামাজন, গুগল, এগুলো ওয়েব ক্লাউড সার্ভিসের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে বলবে যে আমাকে একটা খুব হাইলি পাওয়ারফুল, যেটা 10 লাখ লোকের সার্ভিস দেয়, এরকম একটা কম্পিউটার তুমি আমাকে ভাড়া দিবা অমুক দিন সন্ধ্যা সন্ধ্যা বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, 5 ঘন্টার জন্য। কয় টাকা ভাড়া নিবে নাও? সে সেখান থেকে সার্ভিসটা নিয়ে নিবে, তার পছন্দ মতো সার্ভিসটা নিয়ে নিবে। আপনারা এখন 5 লাখ মানুষ, 10 লাখ মানুষ গিয়ে গুতাগুতি করেন, বিপিএসসির সার্ভিস সেরকম পাবেন। আর এই বিপিএসসির সেই শক্তিশালী কম্পিউটার, আমরা যখন 5 লাখ লোক নিয়ে গেছি, তারপরেও ওর কম্পিউটার কোনো ডাউন হয় নাই। কি পাওয়ারফুল কম্পিউটার কিনে রাখছে রে বাবা! কিন্তু এটা যদি কিনতে যাইতো, ওর কত কোটি টাকার খরচ হইতো। সফটওয়্যারের ব্যাপার আছে, হার্ডওয়্যারের ব্যাপারে, মানুষের ব্যাপার আছে। এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং এ আমি কয়টা কয়টা আমি বৈশিষ্ট্য পেলাম দেখেন। এটা হলো অ্যাজ অ্যাজ ডিমান্ড অ্যাজ আই, মানে আমি যা চাবো ওই পরিমাণ সার্ভিস ক্লাউড কম্পিউটিং দিতে পারবে। আমার 500 প্লেট লাগলেও ডেকোরেটর দিতে পারবে, আমার 5,000 প্লেট লাগলেও ডেকোরেটর দিতে পারবে। কোনো ডেকোরেটরে যদি 5,000 প্লেট চাইলে দিতে পারে না, 500 প্লেট চাইলে দিতে পারে, ওই ডেকোরেটর একবার যদি আপনার বলে যে নাই আমার কাছে নাই, আপনি আর কিন্তু যাবেন না। কাজে ওরা ওই পরিমাণ সার্ভিস ক্যাপাসিটি নিয়ে রাখে। তাহলে আমার একটা হলো ওয়ান ডিমান্ড, যা আমি চাইলাম তাই পেলাম। আর একটা হলাম যতটুকু ইউজ করলাম
ততটুকুর জন্যই আমি মানে টাকা দিলাম। মানে ওই যে বিপিএসসি 5 ঘন্টা কম্পিউটার ব্যবহার করছে, 5 ঘন্টার জন্যই সে টাকা দিছে, সে কিন্তু সারা জীবনের জন্য কম্পিউটারটা কিনে রাখে নাই বা ভাড়া দেয় নাই। তাহলে দুইটা বৈশিষ্ট্য হলো। থার্ড বৈশিষ্ট্যটা কি হলো, আমার ইনফ্রাস্ট্রাকচার বেঁচে গেল, আমার টাকা পয়সা, বিল্ডিং, এত বড় একটা কম্পিউটার বানাইতে ধরেন পিএসসির যে বিল্ডিংটা আছে ওর চেয়ে আর একটা বড় বিল্ডিং লাগতো, তাহলে সেটাও বেঁচে গেল। এগুলো অনেকগুলো সুবিধা পেলাম, তাই না? অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে আমার ডাটাটা আর একজনের কাছে দিয়ে রাখলাম, এটা একটা নিরাপত্তা বিঘ্নত হইলো, আমার জিনিস আর একজনের কম্পিউটারে রেখে দিলাম। তো এরকম কিছু অসুবিধা আছে, আমরা একটু সামনে আগাই তাহলে দেখতে পাবো। দেখেন, ক্লাউড কম্পিউটিং এর 3টি বৈশিষ্ট্য। রিসোর্স স্কেলেবিলিটি। রিসোর্স স্কেলেবিলিটি মানে কি? স্কেলেবিলিটি মানে হচ্ছে যে কোনো স্কেলে আমি চাইলেই আমি বর্ধিত করতে পারি, এনি স্কেল। আমার 5 লাগলে 5ও দিতে পারবে, 5 5 লক্ষ লাগলে 5 লক্ষ দিতে পারে, এটা স্কেলেবিলিটি। আর হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড মানে আমি যখন চাইবো তখনই দিবে, যখন চাইবো তখনই দিবে, তাই দেয় না ডেকোরেটর? আমি যখন চাই তখনই তো দেয়, যে অমুক দিন আমার অনুষ্ঠান, অমুক দিন দিয়েন। নাকি ডেকোরেটর যদি বলে যে না ভাই আমি অমুক দিতে পারবো না, কালকে নিয়েন, আপনি যাবেন ডেকোরেটরের কাছে? আপনার জন্য আমি আমার অনুষ্ঠান পিছাবো নাকি? আর অ্যাজ ইউ পে গো মানে হচ্ছে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুর জন্যই আপনি টাকাটা দিবেন। তাহলে এই যে আমি যে এই যে ডেকোরেটরের উদাহরণ দিলাম, পিএসসির উদাহরণ দিলাম, এটা কি আমাদের বাস্তব জীবনের উদাহরণ না? এটা বোঝার জন্য কি আপনাকে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হতে হবে বা এই এই রিলেটেড নলেজের কোনো দরকার আছে বলেন? আমার মনে হয় নাই। এখন দেখেন এরা কি ধরনের সার্ভিস দেয়, ওই যে বললাম ইনফ্রাস্ট্রাকচার কত সাবা। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস, মানে আইএএস। ইনফ্রাস্ট্রাকচার আমি বলছি কিন্তু দেখেন, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা মানে হলো পাস, পাস সার্ভিস দেয়। আবার দেখেন সফটওয়্যার ভিত্তিক সেবা, মানে আপনার সফটওয়্যার কেনার দরকার নাই, আপনি আপনার একটা সফটওয়্যারের দাম 5 লাখ, আপনার ইউজ করা লাগে 2 ঘন্টা, আপনি 2 লাখ 2 ঘন্টার জন্য সফটওয়্যারটা ভাড়া নিবেন, বাস হয়ে গেল। আপনার একটা বড় কম্পিউটার দরকার, আপনার ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো দরকার, আপনার এটা 5 ঘন্টার জন্য ভাড়া নিলেন। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আপনার আপনার ধরেন একটা উইন্ডোজ লাগবে 2 দিনের জন্য, তো আপনি পুরো একটা উইন্ডোজ মানে প্ল্যাটফর্মটা আপনি ধরেন আপনি ব্যবহার করেন অ্যাপলের মানে ম্যাক ম্যাক সফটওয়্যার, কিন্তু আপনার কোনো একটা কাজের জন্য আপনার লাগবে হলো উইন্ডোজ। তো আপনি কি করবেন এখন? ওই ম্যাক, লাখ টাকার ম্যাক বিক্রি করে দিয়ে আপনি একটা উইন্ডোজ কিনে নিয়ে আসবেন? না, আপনি করবেন কি, প্ল্যাটফর্ম ভাড়া নেবেন, বলবেন আমাকে উইন্ডোজটা ভাড়া দাও, আমার 2 দিন লাগবে, 2 দিনে আমি তোমাকে $20 দেবো, কিন্তু উইন্ডোজ কিনতে গেলে আপনার লাগতো $500। এই যে আস পাস সাস এই ধরনের সেবা দেয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এর বাইরে যা থাকবে তার সেবা দিবেন। এই যে 43তম 44তম বিসিএস এ আসছে, ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সেবা প্রদান করে না বলেন? কোন ধরনের সেবা প্রদান করে না? আপনারা কি ঘুমায় গেলেন কথা শুনতে শুনতে? হ্যাঁ, ওরা কাস নামের কোনো সেবা দেয় না, আস পাস সাস দেয়, কিছুক্ষণ আগেই পড়লাম। সে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস দেয়, সে প্ল্যাটফর্মের সার্ভিস দেয়, সে আর কিসের সার্ভিস দেয়? সফটওয়্যারের সার্ভিস দেয়, কিন্তু সে কম্পিউটারের সার্ভিস দেয় না। মানে কাজ মানে কম্পিউটার ধরলাম। আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে আমার বৈশিষ্ট্যগুলো বলতেছে, এগুলো আমি বাদ দিলাম। ক্লাউড কম্পিউটিং কিভাবে কাজ করে এটা আমরা দেখি। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি বলেন? কি কি সুবিধা বলেন? ব্যয় বৃদ্ধি করে, অধিক ক্ষতি করে, ব্যয় কমায়, না দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ করে? ব্যয় কমানো, অবশ্যই মানে ব্যয় কমায়। কিন্তু আমি এতক্ষণ পড়লাম ক্লাউড কম্পিউটিং কয় ধরনের মডেল ব্যবহার করে, কয় ধরনের মডেল ব্যবহার করে বলেন? ওই যে কিছুক্ষণ আগে পড়লাম আস পাস সাস, বললাম না আস পাস সাস 3 ধরনের মডেল, ওইটা। গুগল কোন ধরনের ক্লাউড সার্ভিস? গুগল একটা পাবলিক ক্লাউড সার্ভিস, কারণ আমরা সবাই ইউজ করতে পারি, সারা বিশ্বের মানুষের মধ্যে এটা সার্ভিস দিয়ে যেতেছে। এমন না যে গুগল বলছে যে আমার ক্লাউড সার্ভিস আমি কাউকে দেবো না, তোর টাকা দিলেও দেবো না। আচ্ছা, টিচার্স ওয়ার্ক, এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে, আর কিছু না। ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে কি, এটা বলেন তো কি? এই যে দেখেন, এটা দেখেন আগে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এটা একটুখানি পড়াই, যদি আপনারা একটু অনুমতি দেন।
আচ্ছা, এটা একটা আমি ব্রাউজার ওপেন করলাম, তাই না? ব্রাউজার ওপেন করলাম করে এর মধ্যে আমি কিছু সংখ্যা লিখবো। কিবোর্ড কই, আপনারা একটু খেয়াল করেন, হ্যাঁ। এই 142 উঠে না কেন, 142, তারপর হচ্ছে ডট ডট 250, 250, তারপরে ডট 191, ডট 78। এরপরে এটাকে আমি ভিজিট দিব, একটু খেয়াল করেন আপনারা, হ্যাঁ। আমি কিন্তু একটা সংখ্যা উঠাইছি, ভিজিট দেব। এটা ঢুকছে কোথায় বলেন তো? এটা ঢুকছে কোথায়? আমি যদি আমি যদি এই এটা করতে চাইতাম, তাহলে আমাকে কি কোথায় যেতে হবে বলেন তো? আমি দিলাম 142.250.178.91, তাই না? আর আসলো আমার google.com। তাহলে আপনি যদি google.com-এ ঢুকতে চাইতেন, আপনার যদি ওই সংখ্যাটা মুখস্থ করা লাগতো, আপনার কেমন লাগতো বলেন তো? কেমন লাগতো? খুব খারাপ লাগতো, খুব খারাপ লাগতো, তাই না? খুব খারাপ লাগতো। এই জন্য এই যে ডিএনএস নামে একটা সার্ভার থাকে, ডোমেইন ডোমেইন নেম সার্ভার। এই সার্ভারের কাজ কি বলেন তো? সার্ভারের কাজ কি? সার্ভারের কাজ হচ্ছে বিভিন্ন কিছু রিসোর্স বা তথ্য রেখে দেওয়া, তাই না? তো এই সার্ভারের মধ্যে লেখা থাকে যে google.com ইজ ইকুয়াল টু 100, কত জন দিলাম, 142.250.191.78। আসলে আসলে কম্পিউটার কিন্তু এই যে গুগল গুগল বলে কিছু চিনে না। কম্পিউটার চিনে সংখ্যা, এটাও আবার 8 ডিজিটের বাইনারিতে ভাগ করা। 8 ডিজিটের বাইনারিতে ভাগ করা, এটা হলো IPv4। এটা হলো আই 1 নাম্বার লেকচারে পড়ছেন, IP ভার্সন 4। এটা হলো কয় বিট বলেন তো, কয় বিট? 32 বিটের। 32 বিটের আইপি অ্যাড্রেস, এটা কম্পিউটারের মনে থাকে। কিন্তু এই যে এই 01 হ্যান ত্যান এগুলো আপনার আমার মনে থাকবে না। এই জন্য এই ডোমেইন নেম সার্ভার যখনই আপনি google.com লিখে এন্টার দেন, সাথে সাথে ও এটাতে কনভার্ট করে ফেলে, ট্রান্সলেট করে ফেলে। ওই জন্য গুগলে যায়, কারণ গুগলের কম্পিউটারের দুনিয়ায় কোনো ঠিকানা ABCD 1 2 3 এগুলো দিয়ে নাই। সব ঠিকানায় 01 01 দিয়ে করা। আমাকে হয়তো দেখাইতেছে এই যে গুগল লেখা, কিন্তু ভিতরে এসে এটা কনভার্ট করে ফেলছে বাইনারিতে। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্য এটা হলো ডোমেইন নেম সার্ভার। আচ্ছা, নিচের কোন প্রোটোকল ইন্টারনেট তথ্য আদান প্রদানের নিরাপত্তা প্রদান করে থাকে? কোন প্রোটোকল বলেন? TCP IP প্রোটোকল। কারণ HTTP একটা ডাবল TT আছে, এর হলো HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে আপনি যখনই এখানে এসটা লেখা থাকবে, এই এস এর মানে হলো সিকিউরেট, সিকিউরেট। আর এটা তো আমি জানি, FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হলো ইন্টারনেট ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা হচ্ছে ডোমেইন নেম সার্ভার। তাহলে HTTPS মানে হচ্ছে, এটার মানে কি? সিকিউরেট। এই এস মানে হচ্ছে সিকিউরেট। আপনারা যখন ওয়েবসাইট ব্রাউজ করবেন, যদি কখনো সরকারি ওয়েবসাইটে ব্রাউজ করেন, তখন দেখবেন যে ওখানে একটা লাল জিনিস দিয়ে বলছে এটা সিকিউরেট না। এটা কারণ হলো HTTPS এর এসটা থাকে না, ওই জন্য এটা সিকিউরেট না। এটা ভুল লেখা আছে, এটা উপরে যাবে। আচ্ছা, পিকোনেট কি? পিকোনেট কি জিনিস বলেন? পিকোনেট কি জিনিস? পিকোনেট এই ধুর। পিকোনেট এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সেটাকে আমরা ওয়াইফাই, সরি, ব্লুটুথ নেটওয়ার্ক। পিকোনেট মানে হচ্ছে
ব্লুটুথ নেটওয়ার্ক। নিচের কোন ডিভাইস ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালসে রূপান্তরিত করে? দেখেন এটা আমি এই যে 43তম বিসিএস এ চলে আসছে, এটা আর আমি সময় নষ্ট না করি, হ্যাঁ যাতে আর আমি সময় নষ্ট না করি। তবে অ্যাজ ইউপিএ গো এটা কি ধরনের সার্ভিস? এটাও 43তম বিসিএস এ আসছে, কিছুক্ষণ আগে আমি পড়াইছি। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর একটা সার্ভিস। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? 41তম বিসিএস এ আসছে, এটাও আমি পড়াইছি। কোন ধরনের নেটওয়ার্ক টেকনোলজিতে হাব ব্যবহার করা হয়? এটা আবার কি? 1 2 3 প্রোটোকল আবার কি কাজ? এটা আবার কি ধরনের? ও এইচ 1 2 3 আছে, এটা আসছিল। এটার কারণ হচ্ছে যে ওই টাইমে ভয়েব নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, তো এটা আপনাদের মানে এত না জানলেও হবে, ভয়েব নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, পেপার পত্রিকায় অনেক কিছু লেখালেখি হইতেছিল, ওই জন্য এই ভয়েবের একটা প্রোটোকল আসছে। এইচ 1 2 3, আমি 1 2 3 দেখছি। আচ্ছা, ব্লুটুথ কিসের উদাহরণ? আমি বলছিলাম ব্লুটুথ কিসের উদাহরণ? প্যানের উদাহরণ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। এটা ভুল দেওয়া আছে, উপরে যান, প্যানের হবে। আচ্ছা, টিভি রিমোট কিসে কাজ করে? টিভি রিমোট হচ্ছে ইনফ্রারেডে কাজ করে, এটা অন্য একটা রেঞ্জের পড়া, এখানে তারপরে দিয়ে দিছে। টিভি রিমোট ইনফ্রারেডে কাজ করে। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহার করা হয়? এটা হচ্ছে যখন আপনি বিভিন্ন ট্রান্সমিশন মিডিয়া পড়বেন, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, হ্যান কেবল, ত্যান কেবল, ওখানে বলা ছিল যে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে লেজার লাইট পাস করা হয়। ওএসআই এর মধ্যে কয়টা স্তর থাকে? আমি ক্লাসে পরে ফোন দিস। এটা বলছিলাম যে ওএসআই এর সাতটা লেয়ার থাকে। এই 38তম বিসিএস এটাতে আমি ক্যাডার হয়েছি, বাহ, এগুলো উত্তর দিয়ে দিয়ে। কোন প্রোটোকল ইন্টারনেটের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? টিসিপি আইপি প্রোটোকল সর্বাধিক ব্যবহৃত হয়, আর বাকি প্রোটোকলের নামই আমরা জানি না। আমরা পড়ছি হলো টিসিপি আইপি প্রোটোকল। এরপরে ক্লাস এক্সামে আপনাদের বইয়ের মধ্যে আছে ওগুলা, জাস্ট উত্তরগুলা আমি দিলেও হবে। ব্রডব্যান্ডে হচ্ছে 1 Mbps পর্যন্ত ব্যবহার করা হয়। ভয়েস ব্র্যান্ড ইউজ করা হয় টেলিফোনে, ভয়েস মানে ভয়েস ব্র্যান্ড, তো যে দিয়ে কথা বলি সেটা টেলিফোনে ইউজ করা হয়। ব্রডব্যান্ডে ডাটা চলাচলের হিসাব হলো মেগাবিট পার সেকেন্ড, এটা আমরা সবাই জানি। এমবিপিএস বা কেবিপিএস যেটাই বলি না কেন, বিট পার সেকেন্ড, জিবিপিএস, নরমালি আমরা মেগাবিট পার সেকেন্ডে ইউজ করি, তাহলে এমবিপিএস হবে। কোএক্সিয়াল কেবলের কোন ধরনের কমিউনিকেশন হয়ে যায়? এটা হলো তার আলা কমিউনিকেশন। দুই ধরনের কমিউনিকেশন থাকে, এটা হলো ওয়্যার কমিউনিকেশন আর এটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন। এটা হলো ওয়্যার কমিউনিকেশন, যেহেতু তার আছে এটা হলো ওয়্যার কমিউনিকেশন। সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফপ্লেক্স, এগুলো হচ্ছে সবগুলি বলা হয়। ব্রডকাস্টও বলা হয়, ইউনিকাস্টও বলা হয়, মাল্টিকাস্টও বলা হয়। এটা অন্য একটা ইয়াতে। ডাটা কমিউনিকেশন কয় ধরনের? ডাটা কমিউনিকেশনে কয় ধরনের আছে বলেন? কয় ধরনের ডাটা কমিউনিকেশন আছে? 2 ধরনের। 2 ধরনের কেন? এখানে তো 3 ধরনের, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। 3 ধরনের বলাই আছে, উপরেই বলা আছে। সর্বপ্রথম জনসংখ্যা অপটিক্যাল ফাইবার কে নিয়ে আসছে বলেন? এটা কে নিয়ে আসছে? বিল গেটস না জন টেইন বেল? বিল গেটস নিয়ে আসছে। 3 নাম্বার দিলেন যে। অপটিক্যাল ফাইবার কে নিয়ে আসছে? একজন বলছে জন টেল বেল, আর একজন কি বলছে? আচ্ছা, বাদ দেন এটা। হ্যাঁ, এটা এমন কিছু জিনিস না এগুলা। হুইচ অফ ফলোইং হেল্প ইউ ইমপ্রুভ ইউর ল্যান্ড নেটওয়ার্ক? এটা সবগুলোই আমার ল্যান্ড নেটওয়ার্কে ইমপ্রুভ করবে। আমি প্রক্সি ইউজ করলে, দুই জায়গায় দিছে প্রক্সি ইউজিং, এগুলো একটা মানে অ্যাবসার্ড কোশ্চেন টোশ্চেন সব উঠে রাখছে, সবগুলো আমাকে হেল্প করবে। তারপর যে ল্যান এর কাঠামো সার্ভিস প্রদানের, ল্যান কয় ভাগে ভাগ করা হয়? ওই যে ল্যান, ল্যান, প্যান, ম্যান, তারপরে ল্যান ওয়ান, 4টা ভাগ ছিল, 4টা। মোডেম কি ধরনের কাজ করে? মোডেম অবশ্যই ডুপ্লেক্স কাজ করে, এটা আপনাদের বুঝতে হলে হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স এগুলো বুঝতে হবে, কারণ দুই দিকেই কাজ করে। আচ্ছা, আমি এই কোশ্চেন গুলা মানে এত ইয়া ছিল না, এই জন্য একদম জাস্ট অ্যাভয়েড করলাম, আমার বোঝানো শেষ। আমি এই জন্য কোশ্চেন গুলো জাস্ট দেখাই দিলাম। এই কোশ্চেন গুলো আপনাদের বইয়ের শেষের পাতায় আছে, এটা আমার এখানে দেখানোর কিছু নাই। এখন এই যে যিনি বলছিলেন যে কিভাবে পড়াশোনা করবেন, পড়াশোনা করবেন, আপনাকে আমি যেটা বললাম যে আপনি যদি পড়া পর্যাপ্ত হয়ে থাকে তাহলে এখন রিভিশন দিবেন। আর কি করবেন? আপনি যখন পড়ছেন তখন তো নিশ্চিত কঠিন সাবজেক্ট গুলো আপনি
কঠিন কঠিন সাবজেক্ট গুলো আপনি লিখে রাখছেন, তো আপনি রিভিশনের পাশাপাশি সময় পাইলে ওগুলো একটু একটু দেখবেন। আর এই টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে পরীক্ষায় যাবেন সেই ধরনের প্রিপারেশন নেওয়া, মানে প্রচুর পরিমাণ মডেল টেস্ট দিবেন, প্রচুর পরিমাণ, যাতে পরীক্ষার হলটা আপনার কাছে অপরিচিত না লাগে, আপনার কাছে যেন মনে হয় এটা আমার বাসার রুম, এখানে তো আমি হাজার হাজার পরীক্ষা দিছি। আপনার মাথাটা যেন খুব ঠান্ডা থাকে, কোনো কিছুতেই যেন আপনি ঘাবড়ায় না যান। যেমন দেখুন, আমি কোনো একটা পরীক্ষায় আমি পরীক্ষা দিতে গিয়ে দেখি যে প্রথম 15টা কোশ্চেনের একটাও পারি না। তারপরে আমি চিন্তা করলাম, ওকে, আমার হাতে আমার আমার হাতে অনেক সুযোগ আছে, সো দ্যাট আমি সামনে আগাই না কেন। তো আমি 15টা না পারলেও পরবর্তীতে দেখি যে আর যে কোশ্চেন গুলো আছে ওগুলো ম্যাক্সিমাম আমি পারি, এবং আমি এখানে টিকে গেলাম। আমার সেম চাকরি করা আমার এক ফ্রেন্ড, সে টিকলো না। বললাম, তোর কি প্রবলেম হচ্ছে ভাই? আমার এই সেট পড়ছে, প্রথমে দেখি যে আমি কিচ্ছু পারি না, আমার মাথা গেছে নষ্ট হয়ে, আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি আর পারা জিনিসও ভুল করছি। এই যে এই জায়গায় আপনার, ও কিন্তু ও কিন্তু আমার চেয়ে ভালো স্টুডেন্ট। যেমন আমি, ধরেন আমার লাইফে টোটাল 10টা গভর্নমেন্ট চাকরি পাইছি, টোটাল 10টা, তার মধ্যে ফার্স্ট ক্লাস পাইছি প্রায় 5-6টা। আমার প্রত্যেকটা ফ্রেন্ডই এরকম চাকরি পেয়েছে, 5টা 6টা 10টা 8টা এরকম চাকরি পেয়েছে। আবার বলবেন যে আপনি চাকরি নষ্ট করছেন, না, নষ্ট করিনি, আমি প্রত্যেকটা পরীক্ষা দিছি বেকার অবস্থায়, বেকার অবস্থায় পরীক্ষা দিছি, রেজাল্ট দিতে দেরি করছে, আমি এখন কি করব? আমার কি করার আছে? আমি তো আর জয়েন করতে পারিনি। আমি যখন আমি প্রথম চাকরি করতেছি একটি বাড়ি একটি খামারের জেলা সমন্বয়কারী, পুরো জেলার দায়িত্ব ছিল। তারপরে আমি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে আসলাম। যখন হাউস বিল্ডিং অফিসারের মানে অফিসের সিনিয়র অফিসার ছিলাম, তারপরে আমি আর কোনো পরীক্ষা দিইনি, কোনো ভাইভাও দেইনি আমি। এরপরে আমার অনেকগুলা ব্যাংকে, তারপরে 37তম বিসিএস থেকে নন ক্যাডারে এরকম অনেক চাকরি হলো, আমি কোনো জায়গায় যাইনি। আমি একমাত্র চিন্তা করছি হাউস বিল্ডিং থেকে যদি যাই আমি বিসিএস যাব। তো এটা হচ্ছে আপনার মাথা, পরীক্ষার প্রিপারেশনটা এইভাবে নিতে হবে। আমার একটা মানে ছিল, যত বেশি মানে পরীক্ষা হলে আমার যত বেশি মাথায় চাপ পড়তো, আমি তত বেশি কুল হয়ে যেতাম, আমার মাথা তত ঠান্ডা হয়ে যেত। তো এরকম মাথা যদি আপনার ঠান্ডা থাকে, আপনি প্রতিকূল পরিবেশেও পরীক্ষাটা হ্যান্ডেল করতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে এখন থেকে চেষ্টা করতে হবে, আর প্রচুর পরীক্ষা দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। পড়া যা আছে আছে, যা পড়ছেন এনাফ পড়ছেন, সবাই অনেক পড়াশোনা করে, কিন্তু পরীক্ষা দিতে চায় না। প্রচুর পরীক্ষা দিতে হবে, পারলেও দিতে হবে, না পারলেও দিতে হবে। পরীক্ষা দিলে হিউজ পরিমাণ ভুল হবে, যত ভুল হবে তত আপনার পড়াশোনা সোজা হয়ে যাবে, মানে ওই ভুলগুলো আর পরীক্ষার হলে হবে না। তো ঠিক আছে, আমি মনে হয় এখন রাখতে পারি আপনাদের, যদি আপনারা অনুমতি দেন। যতটুকু পারি আমি চেষ্টা করছি আপনাদের বুঝাইয়া ভালোভাবে পড়াইতে। যদি বুঝে থাকেন তাহলে আমার কষ্ট সার্থক, আর না বুঝে থাকলে আপনার সময় নষ্ট করার জন্য আমি সরি, আমাকে মাফ করে দিয়েন। তো আল্লাহ হাফেজ, না কেউ কিছু বলবেন? আচ্ছা, একজন হাত তুলছে দেখি, বলেন। জেমি খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। বলেন, একটু তাড়াতাড়ি বলেন, আমার আরেকটা স্যার, ক্লাস আছে। হ্যাঁ। মানে কম্পিউটার যত পড়ি ততই ভুলে যাই, এটার একটা হ্যাঁ, উপায় আরো করে পড়তে দিতে হবে। স্যার। যত পড়বেন তত ভুলবেন, আর যত ভুলবেন তত শিখবেন। এটা হলো হ্যাঁ স্যার, পড়ার কম্পিউটার পড়ার সাইকেল। এটা হলো পড়ার সাইকেল, আমি যেটা বললাম এটা শুধু মনে রাখেন, যত পড়বেন তত ভুলবেন, আর যত ভুলবেন তত শিখবেন। এটা আপনি চেষ্টা করতে থাকেন, হয়ে যাবে। হ্যাঁ স্যার, আর আপনি ওকে, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন।